আমাদের আজকের গল্প দীপঙ্কর সেনের লেখা নকল খুনি। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বিত্তবান পরিবারে জন্ম না হলেও অভাবী ঘরের ছেলে ছিলেন না অশোক ভট্টাচার্য। ছোট থেকে আঁকার প্রতি তার ঝোঁক ছিল। স্কুল শেষ করে আর্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু সব ভেস্তে গেল 1920 সালের স্বদেশী আন্দোলনে। পুলিশের গুলিতে প্রাণ হারালেন তার বাবা। সংসারের হাল ধরবার কেউই রইল না। আর্ট কলেজের পড়াশোনা মাঝপথে থেমে গেল। চাকরির খোঁজে দিন গুনতে লাগলেন অশোক, কিন্তু কোথাও কাজ মেলেনি। 1-1.5 বছর এইভাবেই কেটে গেল। মনের ভেতর ভর করল হতাশা। বিশ্বাস জন্মালো যে চাকরি কোনোদিনও তার ভাগ্যে নেই। ঠিক সেই সময়ে একদিন বিবেকানন্দ রোডের মোড়ে দেখা হয়ে গেল অর্ঘজিতের সঙ্গে। অর্ঘজিৎ অশোকের আর্ট কলেজের বন্ধু। কলেজ ছাড়ার পর দুজনেরই প্রথম দেখা। অনেক কথা হলো দুই বন্ধুর মধ্যে। অশোকের দুরবস্থার কথা শুনলেন অর্ঘজিৎ। বললেন, চাকরির মোহ যদি ছাড়তে পারো তবে তোমার একটা হিল্লে আমি করতে পারি। অর্থাৎ? মাটির খেলনা তৈরি করার ব্যবসা আরম্ভ করছি। একা সামলাতে পারি না সব দিক। তুমি যদি আমার সঙ্গে যোগ দাও তাহলে ব্যবসাটা আরও ফুলে ফেঁপে উঠবে। মানে পুতুল গড়তে আমি ভালোই পারবো, তবে কি জানো, মানে ব্যবসায় ফেলবার মতো মূলধন তো আমার নেই ভাই। তবে দরকারও নেই। গঙ্গা থেকে মাটি সংগ্রহ করতে পয়সা লাগে না। মেহনত আমাদের নিজেদের। রং আর ক টাকার খরচ হবে বলো? ছোট কাজ বলে এই ব্যবসাকে যদি ঘৃণা না করো তবে আমার সঙ্গে তুমি যোগ দিতে পারো। অর্ঘজিতের কথায় আর দ্বিমত করেননি অশোক। সঙ্গে সঙ্গেই নেমে পড়েছিলেন মাটির পুতুল তৈরির ব্যবসায়। তারপর থেকে কত বছর কেটে গেছে। ধনী হতে পারেননি, কিন্তু নিরলস পরিশ্রমের জোরে দুই বন্ধুই টিকে থেকেছেন। পেট ভরেছে, সংসার করেছেন, বিয়ে করেছেন, সন্তানদের বড় করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে তাদের ভাগ্যটা যেন পাল্টে গেল। একদিন একা বসে মূর্তিগুলোতে রং তুলি টান দিচ্ছিলেন অশোক। অর্ঘজিৎ তখন বাইরে কোথাও গিয়েছে। ঠিক সেই সময় এক দামি মোটর গাড়ি এসে থামল সামনে। চকচকে পোশাক পরা ভদ্রলোক হাতে একটি মূর্তি নিয়ে এগিয়ে এলেন। জিজ্ঞাসা করলেন, এটা কি আপনি বানিয়েছেন? বিনয় ভরে অশোক উত্তর দিলেন, জি আমি। ভদ্রলোক সঙ্গে সঙ্গেই তাকে গাড়িতে বসতে বললেন এবং দীর্ঘ আলাপে জানালেন যে তিনি এক মার্কিন সংস্থার উচ্চপদস্থ কর্মচারী। আগামী মাসে দিল্লিতে আন্তর্জাতিক শিল্প মেলা বসতে চলেছে। সেখানে তাদের মণ্ডপ সাজানোর জন্য একজন দক্ষ শিল্পীর খোঁজ চলছে। বহু জায়গা খুঁজে অশোকের তৈরি শিল্পকর্মই তার মন কাড়ে, তাই তাকে সঙ্গে নেবার প্রস্তাব দিলেন। কথা পাকাপাকি হয়ে গেল দ্রুতই। অশোক মোটা অঙ্কের বিনিময়ে তাদের মণ্ডপে চীনামাটির লতা পাতার কাজ করবেন। আর সেই সুযোগই খুলে দিল নতুন দিগন্ত। দিল্লির শিল্পমেলায় অশোক ও অর্ঘজিতের কাজ অভূতপূর্ব প্রশংসা করল। সারা দেশ থেকে তাদের ডাক আসতে লাগলো। মাত্র 2 বছরের মধ্যে ভালো অঙ্কের টাকা সঞ্চয় করে ফেলল তারা। তখন তারা শুধু মাটি নয়, চীনেমাটির মূর্তিও তৈরি করতে শুরু করলেন। ধীরে ধীরে গড়ে তুললেন ছোট্ট একটি কারখানা। সেই ক্ষুদ্র উদ্যোগ আজ পরিণত হয়েছে বিশাল কারখানায়, যা দেশে নানা প্রান্তের চাহিদা মেটায়। অশোক আজ সুখী, সমৃদ্ধ, প্রতিষ্ঠিত। শুধু অন্তরে একটুখানি শূন্যতা রয়ে গেছে, কারণ অর্ঘজিৎ আর নেই। বছর 4 আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য চলে গেছেন তিনি। ঝনঝন শব্দে টেলিফোনটা বেজে উঠল। চটকা ভাঙল অশোক আচার্যের। অতীত থেকে বর্তমানে ফিরে এলেন তিনি। রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, কেসি সান্যাল বলছেন? ও, মশাই ইনকাম ট্যাক্সের লোক? হ্যাঁ,
আসলে ইনকাম ট্যাক্সের লোকেরা খোঁজ খবর করলেই না কেমন ভয় করে। কি বললেন? ভয়ের কথাই বলবেন? আজ ফরেনে মাল পাঠাচ্ছি, অথচ সেই বাবদ কর দিচ্ছি না সরকারকে। আচ্ছা আচ্ছা, শিগগিরই নোটিশ আসছে আমার নামে। শুনুন শুনুন মিস্টার সান্যাল, ফরেনে আমরা মাল চালান দিই না। আমার মনে হয় আমার কোনো শত্রুপক্ষ মিথ্যে করে এই সংবাদ আপনাদের কাছে পরিবেশন করেছেন। হ্যাঁ, কি যে বলেন! এত বড় ব্যবসা করছি, দু চারটে শত্রু থাকবে না? ঠিক আছে, সময় মতো জানিয়ে আমাকে বন্ধুর কাজই করেছেন। আমি সহজেই প্রমাণ করতে পারবো সরকারকে ঠকাচ্ছি না। আমাদের কোনো মাল বিদেশে যায় না। হ্যাঁ, সন্ধ্যের পর আসছেন? ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা, বাই বাই। রিসিভারটা নামিয়ে রাখলেন। সারা মন তেতো হয়ে উঠল। এ সমস্ত উটকো বিপদ সময় সময় মনকে বিভ্রান্ত করে তোলে। ফোন করেছিলেন তার এক বন্ধু। আয়কর বিভাগে নাকি সংবাদ পৌঁছেছে তারা আয়কর ফাঁকি দিয়ে বিদেশে মাল চালান দিচ্ছেন। বন্ধু হিসাবে এই কথাই আগাম জানিয়ে রাখলেন মিস্টার সান্যাল। তার উন্নতি দেখে অনেকেরই চোখ টাটাচ্ছে। তাদের মধ্যেই যে কেউ এই মিথ্যে সংবাদ আয়কর বিভাগে পাঠিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ইন্টারকমের বোতাম টিপলেন অশোক। অপর প্রান্ত থেকে সাড়া পাওয়া গেল। ইয়েস। বিনায়ক, দেখো তো আকাশ নিজের ঘরে আছে কিনা। হ্যাঁ, ঘন্টাখানেক হলো তিনি বেরিয়ে গেছেন স্যার। বিনায়ক অশোকের একান্ত সচিব। ও, সোমা নিজের ঘরে আছে বোধহয়। ওকে বলো আমি ডাকছি। মিনিট কয়েকের মধ্যেই সোমা ঘরে এলো। সুশ্রী, ক্ষীণাঙ্গী আর তরুণী। মারা যাওয়ার আগে সোমা ও তপন নিজের দুই ছেলে মেয়েকে অশোকের হাতেই দিয়ে গেছেন অর্ঘ্যজিৎ। সোমা কারখানার ডিজাইন বিভাগে চার্জে আছে। তপন এখনও যোগ দেয়নি, পড়াশুনো করছে। অর্ঘ্যজিতের মেয়েকে নিজের পুত্রবধূ নেবে বলেই স্থির করেছে অশোক। একথা সকলেই জানে, সোমারও অজানা নয়। সোমাকে দেখে অশোক বললেন, তপনের প্লেন কটায়? 7:30টার সময়। আপনি এয়ারপোর্টে যাবেন কাকাবাবু? যাওয়ার তো খুবই ইচ্ছে ছিল, কিন্তু সন্ধ্যের সময় সলিসিটারের কাছে একবার না গেলেই নয়। অবশ্য তপনের সঙ্গে একবার আমি দেখা করে নেব। খুব নার্ভাস হয়ে পড়েছ নাকি? মুখে অবশ্য খুবই সাহস দেখাচ্ছে, তবে আমার মনে হয় এতটা পথ প্লেনে যেতে হবে ভেবে মনে মনে বেশ নার্ভাসই হয়ে পড়েছে। তপন ইঞ্জিনিয়ারিং পড়তে জার্মানিতে যাচ্ছে। অশোকই তাকে পাঠাচ্ছেন। সোমার চেয়ে বছর কয়েকের ছোট সে, নিতান্তই ছেলে মানুষ। দূর অজানা দেশে যেতে সে স্বাভাবিকভাবেই ভীত হচ্ছে। অশোক প্রশ্ন করলেন, আকাশ নিশ্চয়ই এয়ারপোর্ট যাচ্ছে? বলেছে তো যাবে। আরও দু চার কথার পর তাকে সঙ্গে নিয়ে অশোক ভট্টাচার্য অফিস থেকে বেরোলেন। সোমাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর তপনের সঙ্গে দেখা করে তিনি বাড়ি ফিরবেন। সোমা ও তপন মামা মামির সঙ্গে আলাদা বাড়িতে থাকে। তখন প্রায় 4:30। নিজের ফিয়েট থেকে নেমে অফিসে প্রবেশ করল আকাশ। দীর্ঘদেহী ও সুরূপ আকাশ ভট্টাচার্য অশোকের একমাত্র সন্তান। লাঞ্চের পর অফিস থেকে বেরিয়ে গিয়েছিল। জরুরি একটা কাজ ছেড়ে এখন সে ঘরে ফিরে এলো। নিজের চেম্বারে প্রবেশ করে আকাশ ইন্টার কমিউনিকেশন যন্ত্রের চাবি টিপল। অপর প্রান্ত থেকে দ্রুত কণ্ঠস্বর ভেসে এলো, ইয়েস স্যার। রাকেশবাবু, একবার এ ঘরে আসুন তো। রাকেশের নোটবুক হাতে বসের ঘরে এলো। সিগারেটে দীর্ঘ টান দিয়ে, বাবা বেরিয়ে গেছেন? মিনিট কয়েক আগেই বেরিয়ে গেলেন। সোমাও বেরিয়ে গেছে বোধহয়। আগে হ্যাঁ, ওই একই সঙ্গে তিনিও বেরিয়ে গেলেন। একটা নোট নিন, আজকের ডাকেই চিঠিটা যাওয়া চাই। খাতা ও পেন্সিল নিয়ে প্রস্তুত হয়ে বসল রাকেশ। আকাশ দ্রুত নোট নিয়ে নিল। টাইপ করে এখনই পাঠিয়ে দিন চিঠিটা। অ্যাড্রেস করবেন নয়াদিল্লির শিল্পীর দপ্তরকে। চিঠির ব্যবস্থা করে ফিরে আসবেন, কাজ আছে। রাকেশ বেরিয়ে গেল ঘর থেকে। ফিরে এলো মিনিট 10 পরে। আকাশ ঘরময় তখন অস্থিরভাবে পায়চারি করে বেড়াচ্ছে। রাকেশকে দেখে বলল, গাড়ির চাবিটা নিন, আপনাকে এক্ষুনি একবার মিস্টার তালুকদারের বাড়িতে যেতে হবে। সংকোচে বলল,
7টার সময় স্যার আমার অন্যত্র একটা কাজ ছিল। আপনাকে বেশিক্ষণ আমি ব্যস্ত রাখবো না, রক্তিকাকে নিয়ে আসবেন সঙ্গে করে। ইতিমধ্যে আমি ফোন করে দিচ্ছি, ও রেডি থাকবে। রাকেশ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রক্তিকাকে ফোন করলো আকাশ। প্রস্তুত থাকতে বলল, আর দোটানায় থাকতে চায় না। আকাশ মনস্থির করে ফেলেছে সোমাকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। রক্তিকার সঙ্গে দৈবাত যদি পরিচয় না ঘটে যেত, আর সেই পরিচয় যদি ভালোবাসায় না রূপান্তরিত হতো, তাহলে সোমাকে না বিয়ে করার কোনো প্রশ্নই উঠত না। কিন্তু অফিসের ছুটির পর এই চেম্বারে বসেই কতদিন গল্পগুজব করে সময় কাটিয়েছে আকাশ ও রক্তিকা। কেউই জানতে পারেনি একমাত্র রাকেশ ছাড়া। আজকের মতোই গাড়ি পাঠিয়ে রাকেশকে দিয়ে বহুবার আনিয়ে নিয়েছে রক্তিকাকে। আজকে কিন্তু অন্যদিনের মতো গল্পগুজব করার মুডে নেই আকাশ। সকালেই সংবাদ পেয়েছে যে সামনের ফাল্গুনেই নাকি ওর বিয়ে দিতে চান অশোক। রক্তিকা এলেই তার কাছে সরাসরি বিয়ের কথাটা বলবে। বিয়েতে রাজি না হওয়ার কোনো কারণ নেই রক্তিকার। তারপর রাত্রে ডিনার টেবিলে বাবাকে সমস্তটা জানিয়ে দেবে যে সোমাকে ও বিয়ে করতে পারবে না। 6:45 সময় রক্তিকা এলো। অফিস তখন নিশুতি। রাকেশকে ছেড়ে দিল আকাশ। তোমাকে কেমন গম্ভীর দেখাচ্ছে আজ? রক্তিকা ধীর গলায় প্রশ্ন করল। গুরুগম্ভীর একটা কথার অবতারণা করব বলে। শুনি তোমার গুরুগম্ভীর কথাটি কি? হয়নি আবার? পার হতে চলল? তোমারও নিশ্চয়ই বিয়ের বয়স হয়েছে। তা তো হয়েছেই। দেখা যাচ্ছে আমরা দুজনেই বিবাহযোগ্য, কাজেই দুজনের বিয়ে দুজনের সঙ্গে সহজেই হতে পারে, কি বলো? আরম্ভ করেছিলে বেশ নাটকীয়ভাবে, কিন্তু শেষের দিকটা তাড়াতাড়ি হয়ে গেল। কথাটা হালকা করে দিও না, আমি সিরিয়াসলি প্রশ্ন করছি। আমার প্রস্তাব কি মঞ্জুর করলে? রক্তিকা। দুহাত দিয়ে রক্তিকাকে কাছে টেনে আনলো আকাশ। আমি ইঞ্জিনিয়ার মানুষ, এতদিনেও হয়তো নিজের মনের কথা সঠিক ভাষায় তোমার কাছে প্রকাশ করতে পারিনি। তবে এইটুকু তো বুঝতে পেরেছ যে আমি তোমাকে কতটা গভীরভাবে ভালোবাসি। তোমার মতটা পেলেই বাবার কাছে আজ কথাটা পারতে পারি। গলা ফাটিয়ে না বললে বুঝি তুমি কিছু বুঝতে পারবে না? আকাশ উত্তর দিতে গিয়েও থেমে গেল। ঘরের বাইরে পায়ের শব্দ হচ্ছে। ওর কাছে কি কেউ আসছে নাকি? রক্তিকাকে ছেড়ে সরে আসার সঙ্গে সঙ্গে দরজা ঠেলে প্রবেশ করল সোমা। ওদের দুজনকে দেখে থমকে দাঁড়ালো। আকাশের অবস্থা অবর্ণনীয় হয়ে উঠেছে। ও কোনো রকমে বলল, তুমি? স্বাভাবিক গলায় সোমা বলল, তপনকে নিয়ে এই পথে এয়ারপোর্টে যাচ্ছিলাম। রাস্তা থেকে তোমার ঘরে আলো জ্বলছে দেখে ভাবলাম তুমি বোধহয় আছো, তাই খোঁজ নিতে এলাম। যাবে? 7:30টায় প্লেন তো, তুমিও এগোও, আমি যাচ্ছি। সোমা আর কিছু না বলে ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। রক্তিকা সোমাকে এই প্রথম দেখলেও ওর সম্বন্ধে সমস্ত কথাই জানা ছিল। ওর মুখের দিকে তাকিয়ে আকাশ বলল, পরিষ্কার করে কিছু বলতে হবে না, আমি একটা সংকোচের বেড়া টপকে গেলাম। চলো বেরিয়ে পড়ি। সময় মতো উড়োজাহাজ আকাশে ভেসে উঠল। সোমার বুকের ভেতরটা হঠাৎ যেন ভারী হয়ে গেল। 3 বছরের জন্য বিচ্ছেদ। তপন চলে গেল ইট গার্ডে। যাওয়ার আগে বারবার বলেছিল যে প্রতি সপ্তাহে যেন চিঠি পাঠায়। কাপা হাতে চোখের জলটা মুছে নিল সোমা। তারপর ধীরে ধীরে কার পার্কিংয়ের দিকে এগোলো। আকাশ প্রতিশ্রুতি দিয়েও আসেনি বিদায় জানাতে। শুধু সোমা কারোর কাছে কিছু প্রকাশ করল না। এয়ারপোর্টে পার্কিংয়ের জায়গায় অসংখ্য গাড়ির ভিড়। তার নিজের গাড়িটা খুঁজে বের করা সহজ কাজ নয়। কোনার দিকে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে কয়েকটা ট্রাক। কুলিরা সেখান থেকে বাক্স নামাচ্ছে। হঠাৎই একটা প্যাকিং কেসে চোখ আটকে গেল সোমার। বড় বড় অক্ষরে লেখা ফ্রান্স, আর পাঠানোর জায়গা ডল হাউস, ক্যালকাটা। সোমার মনে শঙ্কা জাগল, এটা কেমন করে সম্ভব? তাদের কোম্পানির পণ্য তো দেশের ভেতরেই যায়, কিন্তু বিদেশে তো এখনও রপ্তানি করবার ব্যবস্থা হয়নি। আগামী বছর থেকেই এ নিয়ে আলোচনা করবার কথা। তবে কি তার অজান্তেই সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে? কিন্তু এমনটা বিশ্বাস করা কঠিন। অথচ চোখের সামনে স্পষ্ট প্রমাণ, মালপত্র বিদেশে যাচ্ছে। দেখলো
কুলিরা তাড়াহুড়ো করে বাক্সগুলো নামাচ্ছে। বুঝলো এগুলো শিগগিরই কার্গো প্লেনে তোলা হবে। দূরে চোখ পড়ল তারই একজন কর্মী ঘোরাফেরা করছে। বিভ্রান্তি আর সন্দেহেতে ডুবে গেল সোমা। যে ট্রাক থেকে মাল নামানো হচ্ছে সেটা কিন্তু তাদের কোম্পানির নয়, বরং বেসরকারি কোনো গাড়ি। হঠাৎ একটা খেয়ালের সোমা ভ্যানিটি ব্যাগ থেকে ছোট একটা ডায়েরি বের করলো আর ট্রাকের নম্বরটা লিখে নিল। তারপর গম্ভীর মুখে হাজির হলো নিজের গাড়িতে। রাত প্রায় 9টার সময় আকাশ ফিরল। পার্লারে আরামকেদারায় বই নিয়ে বসেছিলেন অশোক ছেলের অপেক্ষায়। ও ফিরে আসার পর বাবা ছেলে মিলে ডিনার করবেন, এমনই পরিকল্পনা ছিল তার। খাওয়ার টেবিলে বসতেই অশোক ঠিক করলেন যে আজ গুছিয়ে আকাশকে সমস্তটা বলবেন তার মনের কথা। কোনো অবস্থাতেই বিচলিত হওয়া যাবে না। খেতে খেতে অফিস সম্বন্ধে 2-4টে কথা বলবার পর অশোক প্রশ্ন করলেন, তপনকে প্লেনে তুলে দিয়ে দমদম থেকে ফিরলে কখন? আমি যাইনি এয়ারপোর্টে। কেন? এমনি যাইনি। ছেলেকে একবার ভালো করে নিরীক্ষণ করে গম্ভীর গলায় অশোক বললেন, আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে সোমাকে অ্যাভয়েড করছো। ওই সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে। তোমার বক্তব্য যাই থাক, মোদ্দা কথা হলো সোমাকে তোমায় বিয়ে করতে হবে, এবং সেটা সামনের মাসেই। ওকে বিয়ে আমি করতে পারবো না। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, আমার মুখের ওপর এই কথা বলতে তোমার আটকালো না কেন? কেন তুমি ওকে বিয়ে করতে পারবে না কেন শুনি? না মানে ননসেন্স, ননসেন্স! বুদ্ধি নামক পদার্থটা যদি তোমার মাথায় এক বিন্দু থাকতো, যদি এক বিন্দু থাকতো, তাহলে এই হেজিটেশন আসতো না। সোমাকে অন্য কেউ বিয়ে করলে সেই লোক স্বাভাবিকভাবেই আমাদের কোম্পানির একজন ডিরেক্টর হয়ে বসবে। সেটা কি বোঝো না নাকি? হ্যাঁ, আর সেই কিরকম মেজাজের হবে কে জানে। আমাদের সঙ্গে যদি তার মতের মিল না হয়, যদি মতের মিল না হয়, গোলমাল তো অবশ্যম্ভাবী। আমার রক্ত দিয়ে গড়া এই ব্যবসা ছাড়খাড় হয়ে যেতে পারে, ছাড়খাড়। পাগলামিকে ঝেড়ে ফেলে দাও। আমি তোমাকে 3 দিন ভেবে দেখবার সময় দিলাম, বুঝতে পেরেছ? চেয়ার ছেড়ে উঠলেন অশোক। অর্ধভুক্ত অবস্থায় খাবার ঘর ত্যাগ করলেন। বিপর্যস্ত মন নিয়ে টেবিলের দিকে তাকিয়ে কয়েক মিনিট বসে রইল আকাশ। তারপর উঠে পড়ল। খাওয়ার হলো না। পরের দিন যথাসময় অফিসে এলো আকাশ। রাত্রে ভালো করে ঘুম হয়নি। মুখের অবস্থা দেখলে সেটা বুঝতে পারা যায়। এখন রক্তিকার সঙ্গে একবার দেখা হওয়া দরকার। অফিসের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে সে চলে যাবে স্কটিশে। ওখানেই দেখা করবে রক্তিকার সঙ্গে। রক্তিকা স্কটিশের 2nd ইয়ারে পড়ছে। এখন তাড়াতাড়ি কাজকর্মটা সেরে নিতে হবে। ইন্টার কানেকশনের বোতামটা টিপল আকাশ। ওপ্রান্ত থেকে রাকেশের গলা পাওয়া গেল। ইয়েস স্যার। কিন্তু কিছু বলবার আগেই ওর দৃষ্টি পড়ল দরজার দিকে। সোমা ঘরে প্রবেশ করেছে। যন্ত্রের কাছ থেকে মুখ সরিয়ে এনে আকাশ সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো তার দিকে। মনে মনে উদ্বিগ্ন হলো। সোমা ওর সামনের চেয়ারে বসে বলল, কাল তো তুমি গেলে না। একটা কাজে এমনি জড়িয়ে পড়লাম যে যাওয়া হলো না। আমি অবশ্য জানতাম তুমি আসবে না। কাল সন্ধ্যার সময় যাকে এই ঘরে দেখে গেলে তার সম্বন্ধে মনে কোনো আগ্রহ জাগছে না? পুরুষদের চেয়ে এইসব ব্যাপারে আমাদের একটু বেশি আগ্রহ, জানো তো। জেনে নেব ঠিকই, তবে তার আগে একটা অন্য বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই। আমাদের মাল কি ফ্রান্সে পাঠানো হচ্ছে? কই না তো। বিদেশে মাল চালানো গেলে তুমি জানতে পারতে তো। কিন্তু ফ্রান্সে যে আমাদের মাল চালান যাচ্ছে তার প্রমাণ আমি কাল দমদমে পেয়েছি। কি যাতা বকছো? যাতা নয়, নিজের চোখে দেখেছি। আমাদের লেবেল মারা বড় বড় প্যাকিং বাক্স ফ্রান্সে যাবার জন্য বুক হয়েছে। এমনকি সেখানে আমাদের একজন কর্মীকেও দেখলাম। বলো কি? বাবাকে বলেছে কথা? এখনো বলিনি, তোমার কাছে খোঁজ খবর নেওয়ার জন্যই আগে এলাম। ঝনঝন শব্দে টেলিফোনটা বেজে উঠল। রিসিভার তুলে নিয়ে আকাশ বলল, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আসছি এক্ষুনি। আমি মিনিট কয়েকের মধ্যে আসছি। তুমি বসো। তুমি যা বললে তা অত্যন্ত গুরুতর কথা। ও বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আকাশ ঘর থেকে বেরিয়ে গেল। অশোক ভট্টাচার্য এই মাত্রই অফিসে এলেন। তার মুখ অসম্ভব গম্ভীর। আকাশের ব্যবহারে তিনি সত্যিই ক্ষুণ্ণ হয়েছেন। ও যে সোমাকে বিয়ে করতে চাইবে না এটা তার কল্পনারও অতীত ছিল। সাহেবকে কামরায় ঢুকতে দেখেই বেয়ারা ছুটে আসছিল।
ওকে দেখে অশোক বললেন, ছোট সাহেবকে সেলাম দাও। তারপর কি মনে হয় আবার বললেন, থাক, আমি যাচ্ছি। নিজের ঘর থেকে বেরিয়ে আকাশের ঘরের সামনে এসে দাঁড়ালেন। পরপর 3খানা ঘর। তিনি, আকাশ ও সোমা অফিসের কাজে ব্যবহার করেন। স্প্রিংযুক্ত পুরো কাঁচের দরজাটা ভেজানো রয়েছে। অশোক হাত দিয়ে ঠেলে ভেতরে ঢুকতে গিয়েই বজ্রের মতো স্তব্ধ হয়ে গেলেন। যে অবিশ্বাস্য দৃশ্য তার চোখের সামনে ধরা দিয়েছে তা যেমন হৃদয় বিদারক তেমনি ভয়াবহ। অনড় হয়ে দাঁড়িয়ে রয়েছেন অশোক, এগুতে পাচ্ছেন না, আবার পিছিয়েও যেতে ভুলে গেছেন। আকাশ তার পেছনে এসে দাঁড়িয়েছে। তাকে আতখোলা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হয়ে বলল, বাবা। এই ডাকে সম্বিত ফিরে এলো অশোকের। ততক্ষণে সেই অবিশ্বাস্য দৃশ্য আকাশেরও চোখে ধরা দিয়েছে। টেবিলের ওপর মাথা রেখে পড়ে রয়েছে সোমা, রক্তে ভেসে যাচ্ছে চতুর্দিক। এরপর হইচই পড়ে গেল অফিসে। আকাশের চেম্বারের সামনে কর্মীরা ভিড় করে এলো। ছুটে এলেন কোম্পানির পেট ফিজিশিয়ান। সোমার শরীর পরীক্ষা করে বললেন, মারা গেছেন, গুলি লাগার সঙ্গে সঙ্গেই প্রাণ বেরিয়ে গেছে। সংবাদ পাঠানো হলো থানায়। ভেঙে পড়া মন নিয়ে অশোক দরজার সামনে দাঁড়িয়ে রইলেন পুলিশের আগমনের প্রতীক্ষায়। আধ ঘন্টা পরে উপস্থিত হলেন ইন্সপেক্টর ঘোষ। বছরের পর বছর অভিজ্ঞতায় পাকাপোক্ত এক পুলিশ অফিসার। প্রথমেই তিনি খুঁটিয়ে দেখলেন মৃতদেহ, তারপর পা বাড়ালেন ঘর জোড়া তল্লাশিতে। ঘরে ঢোকার পথ একটাই, সামনের দরজা। দুপাশে রয়েছে 2টি জানালা, কিন্তু করাত লাগানো। জানালার পাল্লাটা খোলা ছিল। গড়াদের ফাঁক দিয়ে বাইরে তাকালেন ঘোষ। যদিও ঘরটি গ্রাউন্ড ফ্লোরে, মাটি থেকে অন্তত 6 হাত উঁচুতে দাঁড়িয়ে রয়েছে। জানালার পাশে ঘন গাছপালা আর ঝোপঝাড়। জানালা থেকে সরে এলেন তিনি। চোখে ধরা পড়ল একরা সন্দেহ। সেক্রেটারিদের কাছে এসে আবার থামলেন ঘোষ। ততক্ষণে রক্তপাত বন্ধ হয়ে গেছে। ভদ্রমহিলা বসেছিলেন টেবিলে, দরজার দিকে পিঠ করে। যদি হত্যাকারী দরজা দিয়ে গুলি চালাতো তবে গুলিটা পেছনে লাগবার কথা, অথচ লেগেছে মাথার প্রায় মাঝখানে। এমন হলে ধরে নিতে হয় যে খুনি সামনের দিক থেকে এসে গুলি চালিয়েছে। কিন্তু সেক্ষেত্রে ভদ্রমহিলা নিশ্চয়ই প্রতিরোধ করবার চেষ্টা করতেন, অন্তত চমকে তো উঠতেন। অথচ এরকম কিছুই ঘটেনি। তাহলে কি গুলি চালানো হয়েছিল জানালা দিয়ে? ভদ্রমহিলা যে প্রায় জানালার মুখোমুখি বসেছিলেন তা সত্যি, কিন্তু ঘোষের চোখ এড়ায়নি যে ওই জানালার বাইরে কোনো কার্নিশ নেই। প্রশ্ন জাগলো যে তাহলে খুনি দাঁড়ালো কোথায়? ঘোষ ভাবনাকে আপাতত বিরতি দিলেন। এখনই সিদ্ধান্তে আসা যাবে না, এটা তিনি মনে মনেও ভাবলেন। পরে শান্তভাবে ভেবে দেখা যাবে। এটা ভেবে আপাতত জরুরি হলো সাক্ষীদের বয়ান নেওয়া। তিনি ফটোগ্রাফারদের ডাকলেন। ঘর আর মৃতদেহের কয়েক ডজন ছবি তুলে নেওয়া হলো। তারপর মৃতদেহ পাঠানো হলো পোস্টমর্টেমে। ঘরটি সিলমোহর করে দিয়ে ইন্সপেক্টর ঘোষ এবার পা বাড়ালেন অশোকের চেম্বারের দিকে। সেখানে মুখোমুখি বসেছিলেন বাবা আর ছেলে। দুজনের মুখেই একরাশ নীরবতা। ঘরে ঢুকে ঘোষ বললেন, বডিটা পাঠিয়ে দেওয়া হয়েছে পোস্টমর্টমে। এখন আপনাদের বয়ান নিতে হবে। এই যে হার লিখে দিন। গম্ভীর গলায় অশোক বললেন, নতুন করে আমার আর কিছু বলবার নেই। সোমার মৃতদেহ আমি কিভাবে আবিষ্কার করলাম আপনাকে আগেই বলেছি। মৃতার পরিচয় আমার জানা দরকার। ও বিষয়ে কিছু বলুন। অশোক সোমার পরিচয় দিলেন। সে যে অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং তাকে যে তিনি পুত্রবধূ করবার মনস্ক করেছিলেন তাও বললেন। পরিশেষে তিনি শোকতপ্ত গলায় জানালেন যে সোমার মৃত্যুতে তার বুক ভেঙে গেছে। বন্ধুর কন্যা হলেও তাকে গভীরভাবে স্নেহ করতেন। তার মতো মেয়ের শত্রু থাকতে পারে সুদূর কল্পনাতেও একথা তার মনে স্থান পায়নি কখনো। আকাশ নিজের স্টেটমেন্টে বলল যে সোমার সে কথা বলছিল। হঠাৎ একটা টেলিফোন আসতে তাকে অনুরোধ করে বসতে বলে সে বাইরে চলে যায়। মিনিট 10 পর ফিরে এসে দেখে যে বাবা দরজায় গোড়ায় দাঁড়িয়ে রয়েছে আর টেবিলের উপর মাথা রেখে মরে পড়ে রয়েছে সোমা। টেলিফোন পেয়েই আপনি বেরিয়ে গেলেন কোথায়?
অফিসের কাছেই গ্রিন অ্যারো নামের রেস্তোরাঁ একটা রয়েছে। হ্যাঁ আছে, ফোন এসেছিল ওখান থেকে। আমার বিশিষ্ট বন্ধু ওখানে অপেক্ষা করছে, সংবাদ পেয়েই গিয়েছিলাম। কিন্তু বিচিত্র ব্যাপার, ওখানে গিয়ে আমার বন্ধুকে দেখতে পেলাম না। খোঁজ নিয়ে জানলাম ফোন করা হয়নি। গ্রিন অ্যারো থেকে আমাকে আপনার কি মনে হয় হত্যাকারী ও ঘর থেকে আপনাকে কিছুক্ষণের জন্য সরিয়ে নেবার জন্যই কি এভাবে টেলিফোনের আশ্রয় নিয়েছিল? এখন আমার তাই মনে হচ্ছে। এরপর আকাশের বেয়ারাকে ডাকা হলো। সে নিজের বিবৃতিতে দৃঢ়তার সঙ্গে জানায় যে আকাশ বেরিয়ে যাওয়ার পর ঘরে আর সে কাউকেই ঢুকতে দেখেনি। সমস্তক্ষণ সে দরজার বাইরে টুলের ওপর বসেছিল। তাছাড়া ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজও তার কানে আসেনি। রাকেশ, অশোক ভট্টাচার্যের সেক্রেটারি বিনায়ক ও অন্যান্য কর্মীরা বেয়ারাকে সমর্থন জানিয়ে বিবৃতি দিল। কেউই কোনো শব্দ শুনতে পায়নি, কাউকে ঘরের ভেতরেও ঢুকতে দেখেনি। শব্দ না পাওয়ার অর্থ পরিষ্কার, হত্যাকারী সাইলেন্সার ব্যবহার করেছিল। কিন্তু ঘরে ঢুকে জানালার বাইরে কার্নিশে থাকা সত্ত্বেও সে কিসের উপর দাঁড়িয়ে গুলি চালিয়েছিল? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশের অনুমতি না নিয়ে কেউ যেন কলকাতার বাইরে না যায় সে সম্বন্ধে সতর্ক করে দিয়ে তখনকার মতো সদল বলে ইন্সপেক্টর ঘোষ বিদায় নিলেন। 241 নম্বর হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটে তখন তর্কের তুফান চলছে। বলাই বাহুল্য যে তর্কের বিষয়বস্তু চীন। ঘরে অবশ্য অনেক লোক নেই। দুর্গাশঙ্কর ও রাঘবের মধ্যেই তর্ক চলছে। বর্তমানে দুর্গাশঙ্করের হাতে কোনো কেস নেই, অনেকদিন আগে চণ্ডীগড় থেকে ফিরেছেন। একটা জটিল হত্যাকাণ্ডের তদন্তে সেখানে যুক্ত হয়েছিলেন দুর্গাশঙ্কর। পাঞ্জাবের পুলিশ কেসটা নিয়ে হিমশিম খাচ্ছিল। দুর্গাশঙ্কর সাফল্যের সঙ্গে সেই তদন্ত শেষ করেছে। হত্যাকারী এখন পুলিশ কাস্টাডিতে। তর্কের অবস্থা যখন বেশ ঘোরালো তখন বাহাদুর এসে জানালো যে দুজন লোক সাক্ষাৎ করতে এসেছে। দুর্গাশঙ্কর ভদ্রলোক দুজনকে এখানে আনতে ইঙ্গিত করে বলল, তর্কটা আজকে এখানেই মুলতবি থাক, কালকে তোমাকে ঘায়েল করে দিতে পারবো আশা করি। রাঘব মৃদু হেসে বলল, বাজে পয়েন্টে আমাকে কনভিন্স করা খুব সহজ হবে বলে যদি তুমি মনে করে থাকো তাহলে কিন্তু ভুল করেছ। বাহাদুরের সঙ্গে ভদ্রলোক দুজন ঘরে প্রবেশ করলেন। দুর্গাশঙ্কর দুজনকে বসতে অনুরোধ করল। বলুন, আপনাদের জন্যই আমি কি করতে পারি? আগন্তুকদের মধ্যে একজন হচ্ছে রাকেশ সেন। সে বলল, সুবিখ্যাত পুতুল প্রস্তুতকারক ডল হাউসের নাম আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। পরিচালক আকাশ ভট্টাচার্যের প্রাইভেট সেক্রেটারি আমি। তিনিই পাঠিয়েছেন আপনার কাছে। আমার নাম রাকেশ সেন। ডল হাউসের নাম শুনেছি বই কি, আজ সকালেই খবরের কাগজে যেন পড়ছিলাম ওখানে একজন ভদ্রমহিলা খুন হয়ে গেছেন। আমি ওই সম্পর্কেই এসেছি। রাকেশ দ্বিতীয় ভদ্রলোককে দেখিয়ে বলল, এর বোন সোমাদেবী খুন হয়েছেন। তিনি কোম্পানির অংশীদার ছিলেন। দুর্গাশঙ্কর ভদ্রলোকের মুখের দিকে তাকায়নি। এবার দেখল যে তার সমস্ত মুখই থমথম করছে। তিনি এবার বললেন, আর ফিরে আসবে আমি জানি, তবে যে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তাকে আমি লোক চোখের অন্তরালে থাকতে দিতে চাই না। পুলিশ অবশ্য যা করবার করবে বা করছেও, সে করুক গে। আমি আপনার কাছে ছুটে এলাম সোমার হত্যাকারীকে হাতের মুঠোয় পাওয়ার জন্য। এই তদন্তভার আপনাকে নিতেই হবে দুর্গাশঙ্কর বাবু। আপনি উতলা হবেন না। আপনার নামটা? সৈকত বসু। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি সৈকতবাবু। দুর্গাশঙ্কর বলল, বর্তমানে আমি ফ্রিই আছি, তদন্তভার গ্রহণ করতেও আমার কোনো আপত্তি নেই। তা আমার কথা পুলিশকে জানিয়েছেন কি? জানানো হয়েছে, অবশ্য আকাশবাবুই জানিয়ে রেখেছেন। বাহাদুর 4 কাপ চা দিয়ে চলে গেল। দুর্গাশঙ্কর বলল, এবার আপনারা আমাকে ঘটনাটা বলুন। অবশ্য সমস্ত ঘটনাকে আমি 2 ভাগে ভাগ করতে চাই। প্রথম সোমা দেবী সংক্রান্ত সমস্ত কথা, আর দ্বিতীয় দুর্ঘটনার দিনের কথা। সোমার সম্বন্ধে অসুস্থ সমস্ত আমি বলতে পারবো, তবে দুর্ঘটনার সময় আমি ডালহৌসিতে উপস্থিত ছিলাম না, কাজেই ওর বিষয়ে আপনাকে রাকেশবাবুই বলবেন। তিনি সোমা সম্পর্কে একে একে সমস্ত কথাই বললেন। এই প্রসঙ্গে অর্ঘজিৎ আর অশোকের কথাও বাদ গেল না। আকাশের সঙ্গে তার যে বিয়ে স্থির হয়েছিল সেটাও বললেন। রাকেশের দুর্ঘটনার দিনের কথাও বলল। অশোক কীভাবে মৃতদেহ আবিষ্কার করলেন, তারপর অফিসে কেমন হইচই পড়ে গেল, সব কথাই বললেন।
টেলিফোনে আকাশকে কেউ যে ও ঘর থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে নিয়ে গিয়েছিল সে কথাও বলল রাকেশ। দুর্গাশঙ্কর চোখ বন্ধ করে শুনছিল। এবার দুর্গাশঙ্কর বলল, মোটামুটিভাবে আপনাদের কাছেই ঘটনাটা শুনলাম। এবার ঘটনাস্থলে যাওয়াটা দরকার। কাল দুপুরেই আমি একবার ডল হাউসে আসব। বেশ, আমি কথাটা আকাশবাবুকে জানিয়ে রাখব। সৈকতবাবু ও রাকেশ বিদায় নেওয়ার পর দুর্গাশঙ্কর বলল, শুনলে তো সব। তা ঘটনা সম্বন্ধে তোমার কোনো মন্তব্য আছে? আমার মতে হত্যাকাণ্ডের মূলে নিশ্চয়ই কোনো নারী ঘটিত ব্যাপার আছে। দুর্গাশঙ্কর আর কিছু বলল না, একটা সিগারেট ধরালো। তখন 12:30। দুর্গাশঙ্কর রাঘবকে নিয়ে ডল হাউসে গিয়ে উপস্থিত হলো। প্রথমেই বিরাট হল, পরপর টেবিলের শ্রেণী। প্রত্যেকটা টেবিলকে কেন্দ্র করে কয়েকটা কর্মী রয়েছেন, কাজ করে চলেছেন একাগ্রমনে। দুর্গাশঙ্কর এনকোয়ারি কাউন্টারের দিকে এগিয়ে গেল। একজন সুস্ত্রী মহিলা কাউন্টারে ছিলেন। দুর্গাশঙ্কর তার নিজের পরিচয় দিয়ে আকাশ ভট্টাচার্যের অনুসন্ধান করল। দুর্গাশঙ্করের আগমনের সংবাদ বোধহয় পূর্বাহ্নেই জানিয়ে রাখা হয়েছিল। ভদ্রমহিলা শান্ত গলায় বললেন যে আপনারা আমার সঙ্গে আসুন। আকাশ এখন আর আগের চেম্বারে বসে না, বসার উপায়ও নেই। পুলিশ সেই ঘরটা সিল করে দিয়ে গিয়েছে। স্টোরের পাশে একখানা ঘর খালি পড়েছিল, আপাতত সেখানেই বসছে আকাশ। দুর্গাশঙ্কর ও রাঘবকে পৌঁছে দিয়েই এনকোয়ারিতে ভদ্রমহিলা নিজের জায়গায় ফিরে গেলেন। আকাশ সাদরে ওদের বসতে অনুরোধ করে সিগারেট কেসটা বাড়িয়ে ধরল। দুর্গাশঙ্কর একটা সিগারেট নিয়ে বলল, রাঘব এই রসে বঞ্চিত। আকাশ ও সিগারেটটা ধরাতে ধরাতে বলল, আপনি কেসটার টেক আপ করায় আমি একটু নিশ্চিত হয়েছি দুর্গাশঙ্করবাবু। সৈকতবাবুর মতো আপনিও সোমাদেবীর হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন দেখছি। স্বাভাবিক, সোমার মৃত্যুতে বাবার বুক ভেঙে গেছে। আমরাও ভাবতে পারিনি যে এইভাবে খুন হবে। তাছাড়া হত্যাকারীকে ধরতে না পারলে আমাদের কোম্পানির মানে রীতিমতো রেপুটেশন হ্যাম্পার্ড হবে। সোমাদেবীর মৃত্যুতে হয়েছে বই কি, জলজান্ত একটা মেয়ে ওইভাবে খুন। আমি আপনাকে প্রশ্নটা ওভাবে করিনি, কিছু মনে করবেন না। আপনার সঙ্গে সোমাদেবীর বিয়ের কথা তো পাকাপাকি হয়েছিল। তাছাড়া আপনারা একই সঙ্গে বড় হয়েছেন, হয়তো হৃদয়ের সম্পর্কও ছিল, তাই এই ধারণা করাই আপনার পক্ষে স্বাভাবিক। কিন্তু সোমার সঙ্গে আমার কোনো হৃদয় সম্পর্ক ছিল না, আমি চাইনি। কারণ বাবা তাকে পুত্রবধূ মনোনীত করলেও আপনি অন্যত্র বিয়ে করবেন স্থির করেছেন বোধহয়। ঠিক তাই, রক্তিকাকে আমি বিয়ে করব স্থির করেছি। কথা আপনার বাবা বা সোমাদেবী জানতেন? সোমা জানতো না, তবে রক্তিকাকে সে দেখেছিল মারা যাওয়ার আগের দিন সন্ধ্যায়। বাবাকে সেদিন রাত্রেই জানিয়েছিলাম সোমাকে বিয়ে করতে পারবো না আমি। আচ্ছা, সোমাদেবীর সঙ্গে রক্তিকা দেবীর কোথায় দেখা হয়েছিল? আমার অফিস ঘরে। আকাশ সেদিনকার সমস্ত ঘটনাই বলল যে রাকেশকে দিয়ে কিভাবে রক্তিকাকে ডেকে এনেছিল, তারপর সোমার অকস্মাৎ আগমন এবং এয়ারপোর্টে যাওয়ার অনুরোধ ইত্যাদি সব কিছুই। আপনি তাহলে এয়ারপোর্টে যাননি? না, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না দুর্গাশঙ্করবাবু, এই সমস্ত কথা শুনে আপনার লাভ কি? সোমার খুনের সঙ্গে এই সমস্ত ঘটনার কি সম্পর্ক আদৌ রয়েছে? একটা খুনের তদন্ত করতে গেলে অনেক তথ্যই সংগ্রহ করতে হয় মিস্টার ভট্টাচার্য। তাছাড়া আমি তো আর ভগবান নই। এই সমস্ত তথ্যের মধ্য থেকেই আমাকে সূত্রের সন্ধান করতে হবে। সূত্র পাওয়া গেলে হত্যাকারীর নিশ্চিত ধরা পড়ার সম্ভাবনা থাকে। যাক, এবার দুর্ঘটনার দিনের কথায় আসা যাক। সোমাদেবীর সঙ্গে আপনার যা যা কথাবার্তা হয়েছিল সেগুলো আমায় বলুন। আমি তখন সবে ইন্টারকমিউনিকেশন যন্ত্রের বোতাম টিপে রাকেশবাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছি। সোমা ঘরে এসো, আমাকে বলল সে নাকি এয়ারপোর্টে দেখে এসেছে যে আমাদের মাল বিদেশে চালান যাচ্ছে। আমাদের কোনো মাল বিদেশে চালান যায় না। আমি তাকে বোঝাবার চেষ্টা করলাম সে ভুল দেখেছে। সোমা বলল ভুল সে দেখেনি, এমনকি আমাদের একজন কর্মীকে মাল খালাসের সময় সেখানে দেখেছে। আমি বিস্মিত হলাম এবং এই সম্পর্কে পুরোপুরি আলোচনা করবার আগেই ফোন বেজে উঠল। এক বন্ধু অফিসের ওখানে সামনেকার রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, তার সঙ্গে তখনই দেখা করার দরকার পেয়ে আমি ওখান দিয়ে বেরিয়ে যাই। তারপর আমি সোমাকে অপেক্ষা করতে বলে রেস্টুরেন্টে যাই, কিন্তু সেখানে আমার পরিচিতি কাউকে, মানে সত্যি কথা বলতে কাউকে দেখতে পাইনি। তারপর ফিরে এসে ঘরে ঢুকতে গিয়ে দেখি বাবা দরজার কাছে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। সোমা মারা গেছে তখন। আপনাদের মাল কি সত্যিই বিদেশে যায়?
না, আমি আগামী বছর থেকে পাঠাবার পরিকল্পনা আছে। আচ্ছা, এয়ারপোর্টে যে কর্মীকে সোমাদেবী দেখেছিলেন তার নাম বলেছিলেন কি? না। দুর্গাশঙ্কর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আপনার সঙ্গে এখনকার মতো কথা শেষ। এবার আপনার বাবার সঙ্গে একবার কথা বলতে চাই, তার কাছে নিয়ে চলুন। আকাশ দুর্গাশঙ্কর ও রাঘবকে তার বাবার ঘরে নিয়ে গেল। গম্ভীর মুখে অশোক ভট্টাচার্য নিজের রিভলভিং চেয়ারে বসেছিলেন। ওদের দেখে সোজা হয়ে বসলেন। দুর্গাশঙ্কর ও রাঘব আসন গ্রহণ করল। ওদের দুজনকে পৌঁছে দিয়েই আকাশ নিজের ঘরে ফিরে গিয়েছিল। প্রাথমিক আলাপ পরিচয়ের পর দুর্গাশঙ্কর বলল, আকাশবাবুর কাছ থেকে মোটামুটি সবটাই শুনলাম। এখন আপনাকে একটু বিরক্ত করব। এই কেসে তদন্তভার যখন গ্রহণ করেছেন তখন নিজের কর্তব্য করবেন বই কি। আমি প্রথমেই প্রাইভেট ইনভেস্টিগেটর অ্যাপয়েন্টমেন্টের পক্ষে ছিলাম না, কিন্তু সৈকত যখন এসে বলল আর দেখলাম আকাশেরও তাই ইচ্ছে, তখন আর আপত্তি করলাম না। সোমার মৃত্যুতে আমি খুবই কাতর হয়ে পড়েছি। তার বাবাকে আমি কথা দিয়েছিলাম, সেইভাবে চলে যাওয়ায় তার অনেকখানি অপূর্ণ রয়ে গেল। যাক যাক, সে কথা। আমাকে কি প্রশ্ন করবেন বলছিলেন? করুন। আপনি প্রথমে মৃতা সোমাদেবীকে দেখতে পান, সেই সময় আকাশবাবুর ঘরে কেন গিয়েছিলেন বলবেন কি? না না, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, এমনি বলতে পারেন। সোমাদেবীর মৃত্যুতে কে বেশি লাভবান হলেন? অর্থাৎ কোম্পানিতে তার যে অংশ আছে তা এখন কার প্রাপ্য? সোমার ছোট ভাই তপনের। সে কয়েকদিন হলো জার্মানি গেছে। আপনাদের মাল বিদেশে চালান যায় না, অথচ সোমাদেবী এয়ারপোর্টে দেখেছিলেন যে ডল হাউসের মাল বিদেশে চালান যাচ্ছে। এই সম্পর্কে কিছু বলতে পারবেন? আকাশের মুখে শুনেছি সোমা এই ধরনের একটা কথা তাকে বলেছিল। আপাতত দৃষ্টিতে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও আমি হেসে উড়িয়ে দিতে পারছি না। কি রকম? সোমা মারা যাওয়ার আগের দিন দুপুরবেলা আয়কর বিভাগের একজন পদস্থ কর্মচারী আমাকে ফোনে জানিয়েছিলেন, আমরা নাকি বিদেশে মাল পাঠাচ্ছি কিন্তু সরকারকে কর দিচ্ছি না। তখন আমি এই কথাটাকে হেসে উড়িয়ে দিয়েছিলাম। তারপর ব্যাপারটা অনুসন্ধান করে দেখলেন বোধহয়। এক্স্যাক্টলি খোঁজ নিতেই জানা গেল বিদেশি কোম্পানির কার্গো শিপে আমাদের মাল নিয়মিত ফরেন যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার ভেবে দেখুন তো, আমাদের কোম্পানির লেবেল মেরে কেউ নিয়মিত মাল বিদেশে পাঠাচ্ছে, অথচ আমরা কিছুই জানি না। কলকাতা শহরটা ক্রমেই দুষ্কৃতকারীদের কাছে একটা বিরাট আড্ডাখানা হয়ে উঠেছে। এই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করেছেন কি? না। সোমাদেবীকে আপনি পুত্রবধূ হিসেবে স্থির করেছিলেন, কিন্তু আকাশবাবু এই বিয়েতে রাজি ছিলেন না। শুনলাম আপনাদের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল, তা কথাটা কি সত্যি? আমার সঙ্গে কথা কাটাকাটি করবার সাহস আকাশের নেই। তবে সে যে বিয়েতে আপত্তি করেনি তা নয়, আমি তার আপত্তি গ্রাহ্যের মধ্যে আনিনি। আমার প্রশ্নগুলো শুনে আপনি বিরক্ত বোধ করছেন সেটা বুঝতেই পারছি। তদন্তভার যখন গ্রহণ করেছি তখন আমি উপায়হীন। আর একটু বিরক্ত করব আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন তার বিয়েতে আপত্তির কারণ কি। অন্য একজনকে তিনি ভালোবাসেন। ধরুন তিনি যদি আপনাদের সমস্ত প্রতিবাদকে অগ্রাহ্য করে সোমাদেবীকে বিয়ে না করতেন, তাহলে আপনি কি আকাশবাবুকে এর জন্য ত্যায্যপুত্র করতেন? আপনি অফ ট্র্যাকে চলে যাচ্ছেন মিস্টার। আমার ট্র্যাক ঠিকই আছে মিস্টার ভট্টাচার্য, প্রশ্নের উত্তরটা অনুগ্রহ করে দিন। তাই করতাম। এমনটাও তো হতে পারে আকাশবাবু আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হতে চান না, আবার কোনো মতে সোমাদেবীকেও বিয়ে করতে চান না। কাজেই শেষ পর্যন্ত এক বিশেষ পথ তাকে অবলম্বন করতে হলো। আপনি যা বলতে চাইছেন তা কখনোই সম্ভব নয়। অশোক সোমাকে না। ভালো কথা। পুলিশের পক্ষ থেকে যিনি তদন্ত করছেন তার নাম এখন আমি জানতে পারিনি। দেবেন ঘোষ। ভালোই হলো। দেবেনবাবুর সঙ্গে আমার পরিচয় আছে, কয়েকবার আমরা একসঙ্গেই কাজ করেছি। এটা তো অফিস, তা আপনাদের কারখানাটা কোথায়? ট্যাংরায়। আমাদের অফিস আগে ওই ক্লাইভ বিল্ডিংয়ে ছিল। এই বাড়িটা মাস দুয়েক হলো আমরা কিনেছি, তারপর উঠে এসেছি এখানে। বর্তমানে আমার আর কোনো প্রশ্ন নেই মিস্টার ভট্টাচার্য, এবার আমরা উঠি। অশোককে কিছু বলবার অবকাশ না দিয়ে দুর্গাশঙ্কর ঘর থেকে বেরিয়ে এলো। রাঘব অনুসরণ করল ওকে। বাইরে আকাশ দাঁড়িয়েছিল, সিগারেটের ধোয়ার রিং রচনা করছিল। ওদের দেখে বলল, এবার কার সঙ্গে কথা বলবেন বলুন? আপনাদের টেলিফোন অপারেটরকে একবার ডাকুন তো। সবে এখানে অফিস শিফট করা হয়েছে,
টেলিফোন বোর্ড এখনও বসানো হয়নি। প্রত্যেক ডাইরেক্টর এক্সচেঞ্জ থেকে লাইন নিয়ে কথা বলে। ও, ববিনবাবুর সঙ্গে একবার কথা বলবো। তিনি আছেন নাকি লাঞ্চে গেছেন? আছেন। আপনি আসবেন কাকে কখন দরকার পড়া বলা তো যায় না, যাতে কোনো কর্মী লাঞ্চে না যায় সেই অর্ডার দিয়ে রেখেছি। বিয়ারা দুর্গাশঙ্কর ও রাঘবকে রাকেশ সেনের কাছে নিয়ে গেল। রাকেশ তখন টাইপের বোতামগুলোর ওপর দ্রুত হাত বুলিয়ে চলেছে। সহর্ষ বলল যে, আপনারা এসেছেন খবর পেয়েছিলাম, আশা ছিল আমার কাছেও আসবেন। দুর্গাশঙ্কর একটা সিগারেট ধরিয়ে বলল, কাল অবশ্য আপনার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। এখন এলাম নতুন একটা বিষয় জেনে নিতে। সোমা দেবী মানে আকাশবাবুর সঙ্গে যার ইয়ে আছে, তাকে আপনি দুর্ঘটনার আগের দিন সন্ধ্যাবেলা এখানে নিয়ে এসেছিলেন। রক্তিকা দেবীর ঠিকানাটা আমায় বলুন তো। রাকেশ ঠিকানাটা বলল। দুর্গাশঙ্কর ঠিকানাটা কাগজে লিখে রেখে পকেটে রাখতে রাখতে বলল, সোমা দেবীর বাবা ঠিক আছেন তো? তিনি কি করেন? আছেন, তবে কি করেন সেটা বলতে পারবো না। আচ্ছা রাকেশবাবু, আপনার বস নিজেই তো রক্তিকা দেবীর বাড়ি যেতে পারেন, তা না গিয়ে আপনাকে দিয়ে তাকে ডেকে পাঠাবার উদ্দেশ্য কি? রক্তিকা দেবীর বাবা প্রমণ তালুকদারের অবস্থা বিশেষ ভালো নয়, সেই কারণেই হয়তো আকাশবাবু ওখানে যেতে চান না। তাছাড়া ওই অঞ্চলে আমাদের অফিসের কয়েকজন কর্মী বাস করে। রক্তিকা দেবীর কাছে না যাওয়ার এটাও একটা কারণ হতে পারে। আসল কথা, সঠিকভাবে আমি কিছুই জানি না। বুঝতেই পারছেন আমি আদার ব্যাপারী, জাহাজের খবর রাখা আমার পক্ষে সম্ভব নয়। এবার দুর্গাশঙ্কর অশোকের সেক্রেটারি বিনায়কের সঙ্গে কথা বলল, কিন্তু উল্লেখযোগ্য কোনো সংবাদ গ্রহণ করতে পারল না। প্রায় 3টের সময় ওরা বিদায় নিল ডল হাউস থেকে। পথে নেমে দুর্গাশঙ্কর বলল, দেবেন ঘোষের সঙ্গে একবার দেখা হওয়াটা দরকার। আমি থানায় চললাম, তুমি একটা কাজ করো। বলো। এই ঠিকানা লেখা কাগজটা নাও, প্রমথ তালুকদারের ওখানে একবার ঘুরে এসো। লোকটা কি করে সেগুলো খোঁজ নিয়ে আসবে। বেশ। ঠিকানা লেখা কাগজটা হস্তান্তরিত হবার পর দুজনের পথ ধরল। ঘোষ থানাতেই ছিলেন। দুর্গাশঙ্করকে দেখে বললেন, আমি আপনাকেই আশা করেছিলাম। আমার সৌভাগ্য। কিন্তু আশা করেছিলেন কেন? আমি সংবাদ পেয়েছি আপনি সোমার মার্ডার কেস তদন্তে নিযুক্ত হয়েছে। কাজেই আমার কাছে যে আসবেন তা তো সহজেই ধরে নেওয়া চলে, তাই না? ডল হাউসের অফিসে গিয়েছিলেন কেন? ওখান থেকেই আসছি। এবার আপনাকে নিয়ে ওখানে ফিরে যাবার ইচ্ছে আছে। সোমা দেবী যে ঘরে খুন হয়েছেন সে ঘরখানা একবার দেখা দরকার। আপনার নিশ্চয়ই এখন সময়ের অভাব হবে না। স্বচ্ছন্দে যাওয়া যায়, চলুন। তার আগে পোস্টমর্টম রিপোর্টখানা একবার দেখব। ঘোষ দেরাজ থেকে পোস্টমর্টমের রিপোর্টটা বার করলেন, এগিয়ে দিলেন দুর্গাশঙ্করের দিকে। দুর্গাশঙ্কর রিপোর্টটার ওপর চোখ বুলিয়ে গেল। অস্বাভাবিক কিছুই নেই। গুলি মাথার মধ্যভাগে প্রবেশ করে বেরিয়ে যায়নি, আটকে ছিল স্পাইনাল কর্ডের কিছুটা ওপরে, অর্থাৎ গুলি মাথা ভেদ করে কিছুটা তেরচাভাবে গেছে। মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে। কেসটা সম্বন্ধে আপনার ওপিনিয়ন কি মিস্টার ঘোষ? আমি তো এখনো অথয় জলে। হ্যাঁ, সোমা দেবীর সঙ্গে ভ্যানিটি ব্যাগ বা ওই জাতীয় কিছু ছিল নাকি? চামড়ার ফিতে দেওয়া এক ধরনের ব্যাগ মেয়েদের আজকাল বেরিয়েছে না, ওই ব্যাগ ছিল তাঁর কোলের ওপরে রাখা। আমি নিয়ে এসেছি সেটা। কি আছে তার মধ্যে? বিশেষ কিছু নয়, ছোট চিরুনি, আয়না, বাক্স সমেত পাউডারের বাক্স, নোট আর কয়েন মিলিয়ে ওই 76 টাকা মতো, আর একটা ডায়েরি। ডায়েরি? তার মধ্যে থেকে কিছু আবিষ্কার করতে পেরেছেন কি? খুব হিসেবই ছিলেন ভদ্রমহিলা। পাতার পর পাতা কেবল হিসেব, মাঝে মাঝে 2-1টা অ্যাপয়েন্টমেন্টের কথা। সব শেষের পাতায় শুধু লেখা আছে একটা মোটরের নাম্বার। একদিনের জন্য ডায়েরিটা আমায় দিতে পারেন ইন্সপেক্টর? কেন পারবো না? ঘোষ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লোহার আলমারিটা থেকে ডায়েরিটা বার করে দুর্গাশঙ্করের হাতে দিলেন। চলুন এবার যাওয়া যাক। চলুন। পুলিশের জিপে চেপে এই দুজন 10 মিনিটের মধ্যে ডল হাউসে গিয়ে উপস্থিত হলেন। আকাশকে সংবাদ পাঠিয়ে নির্দিষ্ট ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন ঘোষ। ঘরের দরজার সিল ভাঙলেন। ঘরের মধ্যেটা অন্ধকার, খাঁ খাঁ করছে। ঘোষ আলো জ্বাললেন। আলোর বন্যায় ডুবে গেল চারিদিক। ঘরের যেখানে যা ছিল তাই আছে, কিছুই সরানো হয়নি। দুর্গাশঙ্কর তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে দেখছিল চারিদিক। মাঝারি সাইজের ঘরখানা,
ডিসটেম্পার করা দেওয়াল, শীততাপ নিয়ন্ত্রিত বলে ভেন্টিলেটর নেই, কাচের পাল্লাযুক্ত দুটো জানালা, দরজা একটাই। সেক্রেটারিয়ের টেবিলটা জানালা দুটোর কাছাকাছি। টেবিলের ওপর কাঁচের আবরণ, কাশির শিশি, পিন, কুশান, একটা গ্লাসের মধ্যে 10-12টা পেন্সিল, প্যাড, কয়েকটা ফাইল, গামপড, এনগেজমেন্ট বুক ছাড়া টেলিফোন ও অফিসের কাজের জন্য ইন্টারকাম রয়েছে টেবিলের ওপর। রক্তের কালচে দাগ দেখে দুর্গাশঙ্কর বলল, টেবিলের এই জায়গায় মাথা রেখে বোধহয় মরেছিলেন সোমাদেব। হ্যাঁ, সামনের ওই জানালাটাও খোলা ছিল, কিন্তু ওপাশে কোনো কার্নিশ নেই। অথচ দরজা দিয়ে যে ঘরে হত্যাকারী ঢোকেনি তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। জানলা খোলা ছিল বলছেন, কিন্তু জানলা খোলা থাকার তো কোনো কথা নয়। কেন? এয়ার কন্ডিশন করা ঘরে জানলা বন্ধ থাকাই তো স্বাভাবিক। তাই তো, কিন্তু জানালাটা সেদিন খোলাই ছিল। কিন্তু এক কাজ করুন, আমি এই ঘরের পেছনের দিকে বাগানে যাচ্ছি, আপনি আকাশবাবুর কাছ থেকে জানলা সম্বন্ধে খোঁজখবর নিয়ে ওখানে আসুন। জমি থেকে জানালার উচ্চতা হাত আটেক তো হবেই। বাগানের মধ্যে দাঁড়িয়ে দুর্গাশঙ্কর জানালার দিকে তাকালো। জানালার ঠিক নিচে দেওয়ালে 2 জায়গায় ঘষা দাগ, দুটো দাগের তফাতটা অন্তত হাত দেড়েক হবে। ওখানে ওই দাগ কেন? হঠাৎ ওর মনে বিদ্যুৎ খেলে গেল। দুর্গাশঙ্কর ঘাসের দিকে তাকালো। তাই তো, ও যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে হাত 2 দূরেই 2 জায়গায় ঘাস উঠে গেছে, নরম মাটি একটু বসেছে। দুর্গাশঙ্করের হিসেবের তাহলে কোনো ভুল হয়নি। ইন্সপেক্টর ঘোষ এলেন। দুর্গাশঙ্কর প্রশ্ন করল, জানলা সম্বন্ধে কিছু জানতে পারলেন? আকাশবাবু বললেন যে তার ঘরের এয়ার কন্ডিশনের ব্যবস্থায় সেদিন একটু গোলমাল দেখা দিয়েছিল। জানালা খুলে রেখেছিলেন তাই তিনি। ও, একটা সমস্তটার সমাধান করতে পেরেছি ইন্সপেক্টর। ঘরে দরজা একটা। সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে ওই দরজা দিয়ে কেউ ঢোকেনি। কার্নিশ না থাকায় জানলার ওপাশে দাঁড়িয়ে যে হত্যাকারী কাজ ছেড়েছে সে কথাও জোর দিয়ে বলা যাচ্ছে না। সেই সমস্তটার সমাধান আমি করেছি। জানলার তলায় ওই ঘষা দাগ দুটো দেখছেন, কিসের দাগ বলে মনে হয়? দাগ দুটোর দিকে তাকিয়ে ঘোষ বললেন, দেওয়ালের সঙ্গে ঠ্যাসান দিয়ে কিছু রাখা হয়েছিল তার আগেই। ঠ্যাসান দেওয়া জিনিসটা মই বলে কি আপনার মনে হয় না? মই? মাটির দিকে একবার তাকিয়ে দেখুন তো, ঘাসের ওপরে মই রাখার পরিষ্কার চিহ্ন দেখতে পাবেন। ঠিক। কার্নিশ না থাকলেও মইয়ের ওপরে দাঁড়িয়ে হত্যাকারী গুলি চালিয়েছিল, কিন্তু মই পেল কোথা থেকে? নিশ্চয়ই ঘাড়ে করে অন্য কোথাও নিয়ে আসেনি, ওই বাগানের মধ্যে থেকেই কোথাও পেয়েছে। আমার মনে হয় হত্যাকারী মই লাগিয়ে উপরে যখন জানলা দিয়ে উঁকি মারে তখন সোমাদেবী নিশ্চয়ই মাথা নিচু করে টেবিলের দিকে তাকিয়ে বসেছিলেন। নইলে মাথার মধ্যভাগে গুলি লাগবার আর কোনো কারণ তো খুঁজে পাওয়া যায় না। এবার আমাদের মইটা একটু খুঁজে দেখতে হবে। খুব বেশি খোঁজাখুঁজি করতে হলো না। একধারে সার সার কয়েকটা অসমাপ্ত ঘর, দাঁড়ানোর জন্যই বোধহয় সেটা তৈরি করা হয়েছিল। পাওয়া গেল ওখানেই, অবহেলিতভাবে পড়েছিল একপাশে। দুর্গাশঙ্কর বলল, মইটাকে বাড়ি নিয়ে যেতে চাই ইন্সপেক্টর। বাড়ি নিয়ে যেতে চান? হ্যাঁ, পরীক্ষা করে দেখতে হবে। আসুন, ধরাধরি করে জিপের মাথায় তুলে নিই। ঘোষার কথা না বাড়িয়েই মইয়ের একটা ধার ধরলেন, অন্যটা ধরল দুর্গাশঙ্কর। ধরাধরি করে মইটাকে জিপের কাছে নিয়ে আসা হলো। তারপর হুডের ওপর চাপিয়ে কোনো রকমে দড়ি দিয়ে বাঁধা হলো। দুর্গাশঙ্কর মৃদু হেসে বলল, এবার কষ্ট করে মই সমেত আমাকে বাড়ি পৌঁছে দিন। আরেকটা কথা, জানলার ওপর দিকের কাঠের বিটের ওপরে হত্যাকারীর হাতের ছাপ পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। অনুসন্ধান একবার করে দেখবেন। বেশ। মই সমেত দুর্গাশঙ্করকে ওর বাড়িতে নামিয়ে যখন দিলেন ঘোষ, তখন প্রায় বিকেল হয়ে গেছে। বাইরের ঘরের একপাশে মইটাকে আড়াড়ি রেখে ও ডেক চেয়ারে গায়ে লিয়ে সময় ডায়েরিটা পরীক্ষা করতে লাগলো। ঠিকই বলেছিলেন ইন্সপেক্টর, বেশিরভাগ পাতায় শুধু আয়ের আর ব্যয়ের হিসেব। মাঝে মধ্যে 2-1 জায়গায় লেখা আছে অমুকের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। খুনের আগের দিনের তারিখে শুধু একটা মোটরের নম্বর লেখা। দুর্গাশঙ্করের মনের মধ্যে অজস্র চিন্তা ওঠানামা করতে লাগলো। হত্যাকারী কে সে বিষয়ে ওর এখন আর চিন্তা নেই। চিন্তাটা হলো যে হত্যার মোটিভ কি। সোমার মৃত্যুতে অর্থের দিক থেকে একমাত্র লাভবান হয়েছে তপন,
কিন্তু সে হত্যাকারী হতে পারে না। আগের দিন সন্ধ্যার সময় জার্মানির পথে যাত্রা করেছিল তপন। এরপর স্বাভাবিকভাবেই মনে পড়ে আকাশের কথা। সোমাকে সে বিয়ে করতে চায়নি, অথচ অশোক ভট্টাচার্য সোমাকে পুত্রবধূ করতে বদ্ধপরিকর। বিয়ে না করলে ছেলেকে ত্যায্য পুত্রও করতে পারতেন। আকাশ সম্পত্তি হারাবার ভয়ে কি সোমাকে খুন করতে পারে না? দুর্গাশঙ্কর একটা সিগারেট ধরালো, এক মুখ ধোয়া ছেড়ে ভাবতে লাগলো, এতটা বোকামি করবে না আকাশ ভট্টাচার্য। অর্থাৎ সোমাকে খুন করার ইচ্ছে থাকলেও নিজের অফিস ঘরে তো খুন করবে না। অন্যত্র কোথাও নিয়ে গিয়েই তার পক্ষে খুন করা সম্ভব ছিল। কিন্তু এমনও তো দেখা যাচ্ছে যে হত্যাকারী ইচ্ছে করে নিজের ঘরে খুন করেছে, যাতে নিজের ওপর থেকে সব সন্দেহ দূর হয়ে যায়। এক্ষেত্রে যে তা হয়নি একথা জোর দিয়ে বলাও যায় না। এমন সময় দুর্গাশঙ্করের চিন্তার স্রোতে বাধা পড়ল। রাঘব প্রবেশ করল ঘরে। আরে এ কি হে, ঘরের মধ্যে একটা মই ঢুকিয়েছ কেন? ডল হাউস থেকে নিয়ে এলাম, পরীক্ষা করে দেখব বলে। প্রমথ তালুকদারের দেখা পেলে? পেলাম বই কি, ভীষণ ঘোরের লোক। কি রকম? তোমাকে প্রথম থেকেই বলি, নম্বরগুলো পরপর নয় বলে অনেক কষ্টে তো বাড়িটা খুঁজে পেলাম। বাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয়, যে কোনো দিন কর্পোরেশন নোটিশ দিতে পারে। যাই হোক, করানার্তেই তালুকদার দোর খুলে দিলেন। ঘিয়ে ভাজা চেহারা, গলার আওয়াজ অতি কর্কশ। বললাম, আকাশবাবুর কাছ থেকে আসছি। আমি এখন ব্যস্ত বলেই দম করে দরজাটা বন্ধ করে দিল। তালুকদারের অত্যন্ত বদমেজাজ। কি আর করি, খবর সংগ্রহ করতে হলো। লোকের সঙ্গে তার ভাব নেই। ওর মেয়ে কলেজে পড়ে এবং সুন্দরী। কারোর সঙ্গে প্রেম টেম আছে কিনা কেউ কিছু বলতে পারল না, তবে মাঝে মধ্যে দামি গাড়ি চড়ে যায়। তালুকদার কি কাজকর্ম করে খোঁজ পেলে? আরে ব্যস্ত হচ্ছ কেন, নিশ্চয়ই নিয়েছি। সে কি কাজকর্ম করে সেটা কারোর জানা নেই। প্রত্যেক দিন বিকেলবেলা কয়েকজন লোকের সঙ্গে বেরিয়ে যায় আর ফেরে রাত 10টার পর। আকাশবাবুর রুচিকে ঠিক প্রশংসা করতে পারছি না। ওই রকম একটা লোকের মেয়ের সঙ্গে। বুঝছো না, যার যেখানে মজে মন। তাছাড়া বাপ খারাপ হলেও মেয়েটি নিশ্চয়ই ভালো। শোনো, এখনই আমি তোমার সঙ্গে একটা গুরু গম্ভীর আলোচনা করতে চাই। তবে তার আগে বাহাদুর এক দফা চা খাইয়ে গেলে খুব ভালো হয়। দেখো তো নেপালের সেই অধিবাসী রান্নাঘরে কি করছে। রাঘব বাহাদুরের সন্ধানে গেল। দুর্গাশঙ্কর ডেক চেয়ার ছেড়ে এগিয়ে গেল টেলিফোন ডেস্কের দিকে। গাইড থেকে কার নম্বর বার করে ডায়াল করতে আরম্ভ করল। চা পর্ব শেষ হওয়ার পর মৃদু হেসে রাঘব বলল, এবার তোমার গুরুগম্ভীর আলোচনাটা আরম্ভ করো। অ্যাস্টের মধ্যে থেকে কুণ্ডুলি আকারের সিগারেটের ধোঁয়া বেরিয়ে আসছিল। দুর্গাশঙ্কর ভুরু কুচকে তাকিয়েই ছিল সেই দিকে। রাঘবের কথা শুনে বলল, কেসটা কতটা জটিল তা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। হত্যাকারী এমন কোনো সূত্র ফেলে যায়নি যা অবলম্বন করে আমরা কিছু দূর অগ্রসর হতে পারি। যাই হোক, আসার কথা আমি অনেক চিন্তা ভাবনা করে এবং চতুর্দিকের অবস্থা বিবেচনা করে এগিয়ে যাওয়ার মতো একটা সন্তোষজনক পথ আবিষ্কার করতে পেরেছি। প্রথমেই আমাদের ভেবে দেখতে হবে যে হত্যার মোটিভ কি। প্রচুর ভেবেও সোমা দেবীকে খুন করার কোনো মোটিভ খুঁজে পাওয়া যাবে না। আমিও প্রথমে পাইনি, কিন্তু একটা কথা মনে পড়ে যেতেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। সোমা দেবী আগের দিন সন্ধ্যায় এয়ারপোর্টে তাদের কোম্পানির মাল জাল করে বিদেশে পাঠানো হচ্ছিল সেটা লক্ষ্য করেছিলেন এবং একজন পরিচিত লোককেও সেখানে দেখতে পেয়েছিলেন। হয়তো সে চায়নি তার নামটা প্রকাশ হয়ে পড়ুক। সোমা দেবীকে তাই বোধহয় পৃথিবী থেকে সরিয়ে দিতে হলো। তোমার কথা আমি পুরোপুরি মানতে পারছি না। কেন? হত্যাকারী রাত্রে সোমা দেবীকে তার নিজের বাড়িতে খুন করতে পারত, তা না করে আকাশবাবুর ঘরে ওইভাবে খুন করবে কেন? এত রিস্ক নেওয়ার তো কোনো অর্থ হয় না। ধরো তিনি আগে এয়ারপোর্ট থেকে দেখেছেন, তার নাম প্রকাশ করে দিলে আকাশবাবুর কাছে ওই একই সম্ভাবনাই স্বাভাবিক। তারপর খুন হলেন, এতে হত্যাকারীর কোনো লাভ হবে না। তার চেয়ে রাত্রে খুন করে তার মুখ বন্ধ করে দেওয়াটাই ছিল প্রশস্ত পথ। হিয়ার রাঘব, হিয়ার, ভালো একটা পয়েন্ট বার করেছ। তবে ভাই, আমাকে খুব একটা বেকায়দায় ফেলতে পারলে না। এর উত্তরও আমার কাছে আছে। হত্যাকারী প্রথমে বুঝতে পারেনি যে সোমাদেবী তাকে এয়ারপোর্টে দেখেছেন। তিনি যখন আকাশবাবুর সঙ্গে এই সম্পর্কে আলোচনা করেছেন, দৈবাত সে কথাটা শুনে ফেলে। সঙ্গে সঙ্গেই পরিকল্পনাটা তার মনে দানা বাঁধে। সোমাদেবী তার নাম প্রকাশ করে দেওয়ার আগেই
সে আকাশবাবুকে ফোন করে ওখান থেকে দূরে সরিয়ে দেয় এবং মইয়ের সাহায্যে জানলার কাছে উঠে গুলি চালিয়ে খুন করে সোমা দেবীকে। দুর্গাশঙ্কর একটা সিগারেট ধরিয়ে বলল, পুরো ব্যাপারটা তুমি তলিয়ে দেখো। যারা উৎ কর্নারের নামে বিদেশে মাল চালান দিচ্ছে তারা নিজেদের পাপ ব্যবসা বাঁচাতে বা পরের চোখে ধরা পড়ে না যাওয়ার জন্য সবকিছুই করতে পারে। হত্যাকারী তাদের মধ্যেই একজন। অবশ্য বিদেশে এই মাল চালান দেওয়ার ব্যাপারে আমি আরও ঘোরালো বিষয়ের গন্ধ পাচ্ছি। ঘোরালো গন্ধ? সে আবার কিসের? তোমার নিশ্চয়ই অজানা নেই, জাপানি পুতুল সারা পৃথিবীর বাজার ছেয়ে ফেলেছে। প্রতিযোগিতায় পেরে ওঠা যাবে না বলেই ভারতীয় পুতুল বিদেশে চালান যায় না। ওই কারণে ডল হাউসের মালও বিদেশে পাঠায় না। যারা টয় কর্নারের নাম জাল করে বিদেশে পুতুল পাঠাচ্ছে তারা যদি লক্ষ লক্ষ টাকার মাল বিদেশে পাঠাতে পারত তাহলে বুঝতে পারা যেত যে বিদেশে মার্কেট পেয়েছে তারা। আমি একটু আগে অশোকবাবুকে ফোন করেছিলাম। আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন তিনি খোঁজ নিয়ে দেখেছেন গত 8 মাসের মধ্যে তাদের নাম করে যে বিদেশে মাল চালান গেছে তার মূল্য প্রায় 1025 টাকার বেশি নয়। তুমিও ভেবে দেখো, ডিউটি দিয়ে এত রিস্ক নিয়ে 8 মাসে মাত্র 25,000 টাকার মাল পাঠিয়ে তারা ক টাকা লাভ করতে পেরেছে। আমার মনে হয় পুতুল পাঠানো ধোকার টাঁটি ছাড়া আর কিছুই নয়, আরও কোনো বৃহত্তর লাভের ব্যাপার হতে আছে। একটা কাজ করলে হয় না? লেটেস্ট মাল ফ্রান্সের পথে রওনা দিয়েছে প্রায় 3 আগে। আমরা তো সহজেই প্রেরকের নাম, ঠিকানা এসব সংগ্রহ করে বিমান অফিসগুলোতে যোগাযোগ করতেই পারি। যে পন্থায় অশোকবাবু অনুসন্ধান করেছেন। পারি, তাতে কোনো ফল হবে না, কারণ প্রেরকের কলমে সঠিক নাম বা সঠিক ঠিকানা দেওয়া থাকবে না। তবে একটা কাজ করা যায়। এখনও হয়তো মাল ফ্রান্সে পৌঁছায়নি কিংবা পৌঁছালেও ডেলিভারি হয়নি। যদি পুতুলগুলোকে আটক করা যায় তাহলে আমার দৃঢ় বিশ্বাস দেখা যাবে বড় কোম্পানির রেপুটেশনের আড়ালে আরেক দফা বেআইনি কিছু হয়েছে। আমাকে এখন একবার বেরোতে হবে। কোথায় যাবে? আইডিয়াটা যখন মাথায় খেলেছে তখন আর দেরি করে লাভ নেই। প্রথমে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে যাব, তারপর মন্ত্রিসভার প্রভাবশালী একজন পরিচিত সদস্যের সঙ্গে দেখা করে ব্যাপারটা তাকে দেখতে বলবো। কোনো রকমে ব্যবস্থা করে ওখানে মালটা আটকাতেই হবে। ফরাসি দূত অফিসেও হয়তো যেতে পারি। চলি। রাঘবকে আর কিছু বলার অবকাশ না দিয়ে ঘর থেকে ঝড়ের মতো বেরিয়ে গেল দুর্গাশঙ্কর। দুর্গাশঙ্কর যখন ফিরল তখন 11:45। সমস্ত কাজ ভালোভাবে গুছিয়ে আনতে পেরেছে, তবে খুব সহজেই যে সবকিছু সুরাহা হয়েছে তা নয়। অশোক ভট্টাচার্যকেও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সঙ্গে নিয়ে গেছে। তিনিও বুঝিয়ে বলেছেন যে তাদের কোম্পানির নাম জাল করে কিভাবে বিদেশে মাল পাঠানো হচ্ছে। দুর্গাশঙ্কর নিজের সন্দেহের কথাও বলেছে। সমস্ত শুনে ফরাসি দূত অফিসেও চাঞ্চল্য দেখা দিয়েছে। তারা বিশ্বাস করছেন যে করণীয় যা কিছু করবার তারা করবেন। তারা সতর্ক করেছে পুলিশকে, তারাও তৎপর হয়ে উঠেছে। দুর্গাশঙ্কর হাত মুখ ধুয়ে খেতে গেল। খাওয়া শেষ করেই বিছানায় আশ্রয় নেবে। এখন ওর মন ভীষণ হালকা। আধ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় দপ্তর থেকে আহ্বান করা হলো দুর্গাশঙ্করকে। ও উপস্থিত হতেই দপ্তরের পদস্থ কর্মচারী মিস্টার ভাল্লা বললেন, আপনার অনুমানই ঠিক। ঘণ্টাখানেক আগে প্যারিস থেকে সংবাদ এসেছে। ওখানে বাক্স সমেত পুতুলগুলোকে ভেঙে দেখা গেছে যে প্রত্যেকটার ভেতরের অংশ মোটা করে সোনার প্রলেপ দিয়ে মোড়া, আর তার ওপর অন্য রং লাগানো। কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি? হ্যাঁ, ভার নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামেই মাল পাঠানো হয়েছিল। তার কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে প্যারিস পুলিশকেও পাঠানো হয়েছে। আরও 2-4টে কথা বলবার পর ওখান থেকে বিদায় নিয়ে দুর্গাশঙ্কর থানায় চলে এলো। অবশ্য ও একা নেই, সঙ্গে রাঘবও আছে। থানায় ঘোষকে পাওয়া গেল না। খোঁজ নিয়ে জানা গেল যে তিনি কোয়ার্টারে গেছেন, থানা সংলগ্ন কোয়ার্টার। সংবাদ পেয়ে লুঙ্গি পরিহিত ইন্সপেক্টর ঘোষ বেরিয়ে এলেন। ওদেরকে নিয়ে গিয়ে বসালেন ঘরে। চাপাটি দিতে বলে এলেন ভেতরে। দুর্গাশঙ্কর গোয়েন্দা দপ্তরে যা শুনেছিল তা বলবার পর বলল, কাজেই বুঝতে পারছেন ইন্সপেক্টর, সোমার মার্ডার কেসটা এখন কি বিরাট আকার ধারণ করেছে। আপনার থানার আওতা পেরিয়ে আন্তর্জাতিক রূপ নিয়েছে। সোমাদেবী মারা না গেলে গোল্ড স্মাগলিংয়ের ব্যাপারটা এত তাড়াতাড়ি ধরা পড়ত কিনা সন্দেহ। অপরাধীকে তো ধরা গেল না এখনো। ব্যস্ত হবেন না, তাও যাবে। প্রমথ তালুকদার সম্বন্ধে খোঁজ খবর করেছিলেন? কালই তার সম্বন্ধে সংবাদ দিতে পারবো আশা করি।
আর খোঁজ খবর দরকার নেই। কাল বিকেলে তাকে আপনি ধরে আনবেন থানায়। বিস্মিত হয়ে ইন্সপেক্টর বললেন, সে কি? চা এসে পড়ল এই সময়। রাঘবও অবাক হয়ে গিয়েছিল। দুজনের মুখের দিকে তাকিয়ে দুর্গাশঙ্কর বলল, সোমাদেবীর ডায়েরিতে একটা মোটরের নম্বর লেখা ছিল, মনে আছে নিশ্চয়ই? মোটর ভেহিকলসে খবর নিয়ে দেখেছি, ওটা পরীর নম্বর। ওই নম্বরের লরির মালিকের নাম হচ্ছে প্রমথ তালুকদার। বলেন কি মশাই? প্রমথ তালুকদারের লরিতেই এয়ারপোর্টে মাল তাহলে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। স্মাগলারদের একজন সোমাদেবীর হত্যাকারী। হয়তো। কাল ভালো করে তাকে একবার বাজিয়ে দেখতে হবে। দুর্গাশঙ্কর পকেট থেকে একটা ফিঙ্গার প্রিন্ট বার করল। আকাশবাবুর ঘরের জানলার কাছে হাতের ছাপ তুলেছিলেন নিশ্চয়ই। ওই ছাপটার সঙ্গে একবার মিলিয়ে দেখবেন কিনা। কার ছাপ এটা? কাল বলবো। আর চলি ইন্সপেক্টর, মিসেস ঘোষকে বলবেন তার চাটা অতি মিষ্টি ছিল। এসো রাঘব। আকাশ যখন থানায় এসে পৌঁছলো তখন বিকেল 5টা। এখন কেউই আসেনি। দুপুরে ডল হাউসে গিয়েছিল দুর্গাশঙ্কর। সোমা যে ঘরে খুন হয়েছিল সেই ঘরেও ঢুকেছিল একবার। তারপর ডল হাউস থেকে বিদায় নেওয়ার আগে অশোককে বলেছিল যে 5টার মধ্যে থানায় সকলকে নিয়ে আসবেন। আশ্চর্য হয়ে গেছিল অশোক। মৃদু হেসে দুর্গাশঙ্কর বলেছিল, সমস্ত রকমের জবনিকা পড়তে আর বেশি বিলম্ব নেই মিস্টার ভট্টাচার্য। আপনি আপনি জানেন সোমাকে কে খুন করেছে? জানি বই কি। এখন আমায় ক্ষমা করবেন, হত্যাকারীর নাম বর্তমানে আমি বলতে চাই না। আকাশবাবু, সৈকতবাবু, রাকেশবাবু এবং বিনয়কবাবুকেও যেতে বলবেন। মিনিট কয়েকের মধ্যেই অন্যান্য সকলে এসে পড়লেন। সবশেষে এলো দুর্গাশঙ্কর ও রাঘব। দুর্গাশঙ্কর ইন্সপেক্টরকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ফিঙ্গারপ্রিন্ট দুটো মিলেছে? এই লোকের। প্রমথ তালুকদারকে আনা হয়েছে? ওয়ারেন্ট তো ইস্যু করতে পারিনি, ভয় দেখিয়ে কোনো রকমে ভদ্রলোককে এনেছি। ওকে নিয়ে আসুন এখানে। প্রমথ তালুকদারকে আনা হলো। তার কদাকার মুখ রাগে যেন আরও কদাকার হয়ে উঠেছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি এখনো বুঝতে পারছি না যে আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে। ব্যস্ত হবেন না, কোনো সঙ্গত কারণেই আপনাদের এখানে আনা হয়েছে। রাঘব লক্ষ্য করল প্রমথ তালুকদারকে দেখবার পরই আকাশের মুখটা কাচুমাচু হয়ে উঠেছে। সেই সঙ্গত কারণটাই আমি জানতে চাই। 46329 এই নাম্বারের লরিটা আপনার? হ্যাঁ। এই লরিতে চাপিয়ে বেআইনি জিনিস আপনি এয়ারপোর্টে নিয়ে গেছেন? না, মানে সত্যিকে মিথ্যে দিয়ে ঢাকবার চেষ্টা করবেন না। গত 7 তারিখে ডল হাউসের লেভেলে দেওয়া কয়েকটা প্যাকিং বক্স আপনার লরিতে বওয়া হয়েছিল। আপনার অজানা ছিল না যে বেআইনি মাল আছে বাক্সগুলোতে। না, আপত্তি করার চেষ্টা করবেন না মিস্টার তালুকদার। প্যারিসে মিস্টার ভাদু ধরা পড়েছেন। ভারতে যাদের সঙ্গে তিনি কারবার করেছেন তাদের নাম তার কাছ থেকে প্যারিস পুলিশ ঠিকই আদায় করতে পারবে। আশা করা যায় সেই তালিকায় আপনার নামটাও থাকবে। গাল ঝুলে পড়ল প্রমথ তালুকদারের। তিনি কি একটা বলতে গিয়েও বললেন না। ঘরের মধ্যে প্রায় 1 মিনিট পরিপূর্ণ নীরবতা বিরাজ করল। অশোকের মন উসকুস করলেও মুখে তিনি কিছু প্রকাশ করলেন না। দুর্গাশঙ্কর আবার বলল, সোমাদেবীর হত্যা তদন্তের ভারটা আমার উপরেই দেওয়া আছে। কয়েকদিন আমি পরিশ্রম করে এই তদন্তের শেষে এসেই পৌঁছেছি। রহস্য আর আমার কাছে রহস্য নেই। সেই সম্পর্কে সমস্ত কথা বলবার জন্যে আপনাদের এখানে ডেকেছি। ভরসা করি আমার দীর্ঘ বক্তব্য আপনারা শান্তভাবেই শুনবেন। সোমা মার্ডার কেসে নিযুক্ত হবার পর যখন তদন্ত করতে ডল হাউসে যাই, তখন আমার ধারণা ছিল আর 10টা হত্যাকাণ্ডের মতো এখানেও অর্থই অনর্থ ঘটিয়েছে। কিন্তু খোঁজ নিয়ে দেখলাম সোমাদেবীর মৃত্যুতে এদের কারোরই আর্থিক লাভ হয়নি। যিনি লাভবান হয়েছেন তিনি এখন জার্মানির পথে। কোনো ক্রমেই তাঁর পক্ষে খুন করাটা সম্ভব নয়। এবার দ্বিতীয় সম্ভাবনা নিয়ে আমার মাথা ঘামাতে হলো। অশোকবাবুর ইচ্ছে আকাশবাবুর সঙ্গে সোমাদেবীর বিয়ে হোক। আকাশবাবু আবার প্রমথ তালুকদারের মেয়ে রক্তিকা দেবীকে বিয়ে করতে চান। স্বাভাবিকভাবেই বিরাট একটা সংকটের মুখোমুখি হতে হলো আকাশ ভট্টাচার্যকে। একরোখা ব্যক্তিত্বশালী বাবার কথা উপেক্ষা করলে সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন তিনি। অথচ সোমা দেবীকে কোনো মতেই তিনি বিয়ে করতে পারেন না। তিনিই কি পথের কাঁটা এইভাবে সরিয়ে ফেললেন? কারণ সোমা দেবীকে খুন করার কোনো জায়গার অভাব ছিল না। সেদিন আকাশবাবু সোমা দেবীর সঙ্গে এয়ারপোর্টে যেতে পারতেন।
ফেরার পথে কাজ শেষ করে অন্ধকারের মধ্যে মৃতদেহখানা খানাকন্দরে ফেলে আসলে তার কোনো অসুবিধেই ছিল না, কিন্তু তা না করে নিজের অফিস ঘরে খুন করার রিস্ক তিনি নেবেন, এত বোকা নিশ্চয়ই আকাশবাবু নন। আমি সমস্ত ব্যাপারটাকে একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবতে শুরু করলাম। সোমাদেবী মারা যাবার আগে আকাশবাবুর সঙ্গে আলোচনা করে এসেছিলেন। তিনি এয়ারপোর্টে দেখে এসেছেন যে ডল হাউসের মাল বিদেশে চালান যাচ্ছে। এদিকে আয়কর বিভাগের একজন কর্মচারীও অশোকবাবুকে জানিয়েছিলেন যে ডল হাউসের মাল বিদেশে যাচ্ছে, অথচ তারা সরকারকে আয়কর ফাঁকি দিচ্ছেন, শিগগিরই নোটিশ নাকি যাচ্ছে ইত্যাদি। হত্যার মোটিভ সম্পর্কে এবার আমি স্থির নিশ্চিত হলাম। যারা এই চোরাচালান দিচ্ছে এয়ারপোর্টে, তাদের একজনকে লরি থেকে মাল নামাবার সময় দেখে ফেলেছিলেন সোমাদেবী। সমস্ত কিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সে তাকে পৃথিবীতে থাকতে দিতে চায়নি। কিন্তু এখানে বড় রকমের একটা প্রশ্ন আছে, হত্যাকারী সোমাদেবীকে এয়ারপোর্ট থেকে ফেরার পর খুন করল না কেন? তিনি আকাশবাবুকে যখন এই বিষয়টা বলেছেন তখন সেই ব্যাপারটা বুঝতে পারে এবং আকাশবাবুকেও ওই ঘর থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিজের কার্যসিদ্ধি করে। এবার বিদেশে মাল চালান দেওয়ার প্রসঙ্গে আসা যেতে পারে। সংবাদ নিয়ে জানা গেল যে 8 মাসে চোরাচালানকারীরা মাত্র 25,000 টাকার মাল ফ্রান্সে পাঠিয়েছে। এই অল্প টাকার মাল খেপে খেপে পাঠিয়ে খুব বেশি যে লাভ হয়েছে তা কিন্তু নয়। লাভ যখন প্রচুর হয়নি তখন তারা এত রিস্ক নিয়ে এই কাণ্ডটা করছে কেন? একটু চিন্তা করার পরই আমি উত্তরটা পেলাম। আসলে অভিজ্ঞতাই আজকাল আমাকে অনেক বিষয়ে সাহায্য করে। এমনও তো হতে পারে অন্য কিছু বিদেশে চালান যাচ্ছে চীনে মাটির পুতুলের আবরণে। আমি কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে নিজের আশঙ্কার কথা বললাম। ফরাসি দূত অফিসেও আমাকে যেতে হলো। এরপর মাল যাকে পাঠানো হয়েছে তাকে গ্রেপ্তার করা শক্ত হয়নি। অবশ্য দ্রুত কর্মতৎপরতার দরুনই এই সমস্ত কাজ সম্ভব হয়েছে। প্যারিস পুলিশও পুতুলগুলোর পেট থেকে অজস্র টাকা সোনা উদ্ধার করেছে। বলাই বাহুল্য যে পুলিশ যাকে ধরেছে সেই ভাঁজ যাদের সঙ্গে চোরা কারবার করত তাদের নাম ঠিকানা সমস্ত কিছুই প্রকাশ করে দেয়। দুর্গাশঙ্কর একটু থামল, একটু দম নিল, মুখ মুছে নিয়ে আবার আরম্ভ করল। এতক্ষণে সমস্ত ঘটনা আপনারা মোটামুটি আন্দাজ করতে পেরেছেন, কিন্তু এখন সোমাদেবীর হত্যাকারী জবনিকার আড়ালে। তার নাম প্রকাশ করার আগে বলতে চাই তাকে ধরলাম কিভাবে। মৃতদের পজিশনের কথা শুনে এবং আকাশবাবুর অফিসের ঘর পরীক্ষা করে আমি বুঝতে পেরেছিলাম খোলা জানলা দিয়েই হত্যাকারী গুলি চালিয়েছিল। কাজেই জানলার পেছন দিক থেকে অর্থাৎ বাগানের সেই অংশ পরীক্ষা করলাম। পরীক্ষার ফল অত্যন্ত আশাপ্রদ হল। দেওয়াল এবং জমি পরীক্ষা করে বুঝতে পারা গেল যে হত্যাকারী মইয়ের সাহায্যে জানলার কাছে উঠেছিল। মইয়ের সন্ধান পেতেও বিলম্ব হল না। কয়েকটা অর্ধসমাপ্ত ঘরের কাছেই সেটা পড়েছিল। মইটা বাড়িতে নিয়ে গিয়ে আমি তার থেকে হাতের ছাপ তুলেছি। ইন্সপেক্টর জালনার কাঠের বিটের ওপর থেকেও হাতের ছাপ তুলেছেন। দুটো ছাপই একই লোকের। এই ঘরে এখন যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে একজনের সে হাতের ছাপ হুবহু মিলে যাবে। আপনারা কি আন্দাজ করতে পেরেছেন কে সোমাদেবীকে খুন করেছে? কারোর মুখে কোনো কথা নেই। থমথমে নীরবতা বিরাজ করতে লাগলো ঘরে। মিস্টার ভট্টাচার্য, আপনি বোধহয় বুঝতে পেরেছেন। না দুর্গাশঙ্কর বাবু, দ্বিধাজড়িত গলায় অশোক বললেন, আমি 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 বুঝতে পারিনি সোমাকে কে খুন করেছে। আকাশবাবু, আপনি? আমারও ওই একই অবস্থা। রাকেশবাবু, আপনি? এখনো অন্ধকারেই আছি। জানি আপনারা বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারতাম না, কিন্তু হত্যাকারীর গগনলেহী আত্মপ্রত্যয়ই নিজের পতন ঘটালো। একটু সচকিত হলেই হাতের ছাপগুলো এড়িয়ে যাওয়া যেত। তাহলে কোনোদিনই তাকে আমরা ধরতে পারতাম না, যদি সে নিজের দ্বিতীয় ভুলটাকে সংশোধন করে নিত। আপনাদের অনেকের মনেই বোধহয় এখন একটা প্রশ্ন খচখচ করছে। সোমাদেবী এবং আকাশবাবুর সঙ্গে যখন কথাবার্তা হয় তখন ঘরে আর কেউ ছিল না। তবুও হত্যাকারী এদের দুজনের কথা কিভাবে শুনেছিল? তখন সে কোথায় ছিল? আপনারা জেনে রাখুন, সে আড়ি পাতবার বিন্দুমাত্র চেষ্টা করেনি। এমনকি তার জানা ছিল না যে সোমাদেবী আকাশবাবুকে তারই সম্বন্ধে কিছু বলতে যাচ্ছেন। বিজ্ঞানের অপূর্ব কলাকৌশলের জন্যই সে বেশ কিছু দূরে নিজের জায়গায় বলে এদের কথাবার্তা শুনতে পেয়েছিল। আপনারা অধৈর্য হয়ে পড়ছেন আমি বুঝতে পারছি, আর আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। যাই হোক, এবার বলি,
আকাশবাবুর অফিসের ঘরের ইন্টার কমিউনিকেশনের যন্ত্রের বোতামটা যদি কোনো রকমে তুলে দিতে পারতেন, তাহলে কিন্তু আমি আপনাকে ধরতে পারতাম না রাকেশবাবু। বিদ্যুৎ বেগে রাকেশ সেন উঠে দাঁড়ালো। কি বলছেন আপনি? আমি? অভিনয় করার মিথ্যে চেষ্টা করছেন। যন্ত্রের বোতাম টিপে আকাশবাবুর সঙ্গে আপনি কথা বলতে যাচ্ছিলেন, এমন সময় সোমাদেবী ঘরে প্রবেশ করেন। দুজনের মধ্যে কথা আরম্ভ হলো। আপনি যন্ত্রের মধ্যে দিয়েই এদের কথা শুনতে শুনতেই পরিকল্পনাটা খাড়া করে ফেললেন। অফিস থেকে কয়েক মিনিটের জন্য ফোন সরিয়ে দিলেন আকাশবাবুকে। তারপর কিভাবে হত্যাকারী আড়ি পেতে কথা শুনেছিল কিছুই যখন বুঝতে পারছি না, তখন অন করা ইন্টার কমিউনিকেশন যন্ত্রটা চোখে পড়ল। সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম হত্যাকারী কিভাবে এদের কথা শুনতে পেয়েছিল এবং সে কে। যাক, ইন্সপেক্টর ঘোষ, আপনি সোমা দেবীকে হত্যা করার অপরাধে রাকেশবাবুকে গ্রেপ্তার করতে পারেন। বুঝতে কষ্ট হচ্ছে না নিশ্চয়ই, ইনি প্রমথ তালুকদারের মতো গোল্ড স্মাগলারদের মধ্যেই একজন। ঘরের মধ্যেকার থমথমে ভাবটা কেটে গেছে। সবিষয়ে সকলেরই গুঞ্জনের জাল বুনতে লাগলেন। কেউই কল্পনা করতে পারেনি যে রাকেশ এই হত্যাকাণ্ডের নাটক। ইন্সপেক্টর এগিয়ে গেলেন ওর দিকে। ওর মুখ কুচকে বিশ্রী আকার ধারণ করেছে। মনের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে বোধহয়, কিন্তু কোনো কথাই বলল না রাকেশ। অনার হয়ে বসে রইল নিজের চেয়ারে। সপ্রশংস দৃষ্টিতে দুর্গাশঙ্করের দিকে তাকিয়ে অশোক ভট্টাচার্য বললেন, সুখ্যাতির বন্যা বইয়ে আপনাকে ছোট করব না দুর্গাশঙ্কর বাবু, তবে এই কথা বলবো, আপনার কার্যকুশলতায় আমি হতবাক হয়ে গেছি। আপনারা দুজন 8টার পরে আসুন না, আমার ওখানে নৈশাহার করবেন। হ্যাঁ, প্লিজ কাম। দুর্গাশঙ্কর সিগারেটে অগ্নিসংযোগ করল। আপনার আমন্ত্রণ গ্রহণ করতে পারলে খুশি হতাম মিস্টার ভট্টাচার্য, কিন্তু আজ আমায় অন্যত্র একটু ব্যস্ত থাকতে হবে। আর চলি। আকাশবাবু, পেমেন্টের ব্যাপারে কাল আমার সঙ্গে আপনি বোধহয় দেখা করছেন। এসো রাঘব। দুর্গাশঙ্কর ও রাঘব ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।